সকলে অনেক অনেক ভালো আছেন। নেটওয়ার্ক ওয়েলকাম ব্যাক আমার একটি নতুন লাইভে। এই আইডি থেকে আজকে অনেকদিন পরে লাইভে আসলাম। তো আপনারা বরাবরই দেখছেন আমি ইতিমধ্যে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি এবং আপনাদের ব্যাপারে আপনাদেরকে সবসময় ইনফরমেশন দিয়ে যাচ্ছি। অনেকের অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে, বিশেষ করে ইউরোপের ওয়ার্ক পারমিটের ব্যাপারে। আর মধ্যপ্রাচ্যের দেশ, যে সমস্ত দেশগুলো আমরা কাজ করে থাকি, সৌদি, দুবাই, ঠিক আছে, কাতার, ওমান, আর বেশ কিছু কান্ট্রি কিন্তু বর্তমানে ভিসা বন্ধও রয়েছে। তো সেই সমস্ত কান্ট্রিগুলো নিয়ে আসলে বেশি প্রশ্ন আসে না, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে বেশি প্রশ্ন আসে না। আমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে, ঠিক আছে। আর এশিয়ার একটি দেশের মধ্যে আমাদের কিছু অফার রয়েছে, সেগুলো নিয়ে আমি সবার আগে কথা বলি, ঠিক আছে। এশিয়ার দেশ, রাজার দেশ ব্রুনাই, ঠিক আছে। আমাদের কাছে ব্রুনাইয়ের ওয়ার্ক পারমিটের অফার রয়েছে, সেটা নিয়ে প্রথমেই আমি ইনশাআল্লাহ কথা বলবো। খুঁজতে হবে, প্রচুর ফাইল জমা হয়ে গেছে, ঠিক আছে। ব্রুনাই ফাইলটা কোথায় রেখেছি? ওয়ার্ক পারমিট, মালয়েশিয়া, কাতার। তো আপনাদের সব কিছু বলার আগে কিছু কথা আপনাদেরকে বলি। আমার এক ভাই এবং এক বোন অনলাইনে আমার পোস্টের মধ্যে দুইটি ব্যাড কমেন্টস করেছে, ঠিক আছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কমেন্ট করার জন্য। আর হচ্ছে যে কী ধরনের কমেন্ট করছে সেটার আমি রিপ্লাই নাই করলাম, ঠিক আছে। বাট কমেন্টটি অবশ্যই মন্দ ছিল। তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি ঢাকা জেলার নওগাঁ থানার দিঘিরপাড় গ্রামের সন্তান, ঠিক আছে। আমি আপনারই ভাই আর আপনারই বন্ধু, আপনার কারো সহপাঠী আর আপনার এলাকার ছেলে। আর আমি মোটামুটি দেশ এবং বিদেশ মিলে গত 2 বছর যাবত ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি। সো আপনারা যদি আমার সাথে এরকম যদি কখনো কারোর সাথে হয়ে থাকে যে আমি কারো কাছ থেকে ভিসার জন্য টাকা নিয়েছি এবং সেই টাকা আপনার ভিসা হয়নি এবং সেই টাকা আপনি ফেরত পাননি, এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলেই আপনি আমাকে আমার ব্যাপারে বাজে মন্তব্য করতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু বাংলাদেশে আসার পর কিন্তু প্রথমে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করিনি, কারণ এই ব্যাপারে আমার তেমন কোনো ধারণা ছিল না, যার কারণে আমি প্রথমে কিন্তু ওয়ার্ক পারমিটে কাজ করি না। আমাদের বর্তমানে আমি যে কোম্পানিতে কর্মরত আছি সেখানে কিন্তু বিশেষ করে ট্যুরিস্ট ভিসাগুলো বেশি হয় এবং ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, উমরা হাউস প্যাকেজের এই ধরনের কাজগুলো কিন্তু সবথেকে বেশি হয়। আর রিসেন্টলি আমাদের অন্যান্য সার্ভিসের মধ্যে কিন্তু ওয়ার্ক পারমিট অ্যাড হয়েছে, আর আমি রিসেন্টলি কাজ করতেছি ওয়ার্ক পারমিট নিয়ে। বাংলাদেশে আমি কখনোই ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করিনি। সো আমার কাছে আপনারা টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং আমাকে নিয়ে ব্যাড কমেন্টস করার কোনো সম্ভাবনা নেই। আমি যদি একটি কোম্পানিতে কর্মরত আছি আর আমি কোনো এজেন্ট হিসেবে কাজ করতেছি না যে আমি এখান থেকে সার্ভিস নিয়ে এসে এখানে সেল করলাম। আমি একটি কোম্পানিতে কর্মরত আছি এবং কোম্পানির যে সমস্ত অফারগুলো রয়েছে, বিশেষ করে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেগুলো আমাকে কোম্পানির পক্ষ থেকে প্রদান করা হয়, আমি সেগুলো এই জন্য মার্কেটিং করে থাকি। আর যে সমস্ত যে কোনো কান্ট্রির কিন্তু আপনারা অফারগুলো দেখেন, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য হোক অথবা ইউরোপ হোক অথবা এশিয়া হোক, সেই সমস্ত কান্ট্রির অফারগুলো কিন্তু কোম্পানির অথরাইজ অফার এবং সেই কোম্পানির অথরাইজ অফারগুলোই কিন্তু আমি মার্কেটিং করে থাকি। আমার নিজে বানানো কোনো অফার কিন্তু আমি মার্কেটিং করি না এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাপারটি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে। আমি কথা বলছিলাম, তাই যারা ব্যাড কমেন্টস করে তাদেরকে নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই, ঠিক আছে। মানুষ অনেক কথা বলবে, ইভেন আমার লাইভ দেখেও অনেকে হয়তো ব্যাপারটি ভালোভাবে নেন না, ঠিক আছে। আর আমি আমার জব করতেছি, ঠিক আছে, আমি আমার জব করতেছি, আমি অন্যায়ভাবে কিছু করতেছি না। আর আমি যেহেতু ওপেনলি বলতেছি, সো আমার কাছে যদি জেনুইন কাজ না থাকে তাহলে আমি ওপেনলি বলার মতন কিন্তু আমার দরকার ছিল না। আমি দেখা গেছে যে ফেসবুকে পোস্ট করে একটা দিয়ে দিতে পারতাম, একটা লিফলেট বানিয়ে দিয়ে দিতে পারতাম। এবং আমি সবসময় চেষ্টা করি যে সমস্ত ভাইয়েরা নতুনভাবে আপনারা ইউরোপে যেতে যাচ্ছেন, ইউরোপ দেশগুলো সম্পর্কে কিন্তু আপনাদের অনেক সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনাদের দেওয়ার জন্য আমি চেষ্টা করি। ছোটো ভাই মোহাম্মদ ইসমাইল শেখ সুন্দর একটি কমেন্টস করেছে, ধন্যবাদ ভাই, আপনার জ্যাকেটটি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দিস জ্যাকেট কামিং ফ্রম দুবাইয়া, এটা আমি দুবাই সংযুক্ত আরব আরবে থেকে নিয়ে এসেছি তোমাদের দোয়াতে।
তো আজকে চেষ্টা করবো লাইভটি একটু লম্বা করার জন্য, কারণ আমাদের কাছে বেশ কিছু ওয়ার্ক পারমিট অফিসার এই আইডি থেকে যেহেতু আজকে প্রথম আসলাম, অলরেডি মার্কেটিং করার সুবাদে কিন্তু আমার 2টি আইডিতে ওয়ার্নিং চলে আসছে। জানি না কখন সেই আইডিগুলো ব্যান হয়ে যেতে পারে। ইতিপূর্বে কিন্তু আমার এই মার্কেটিং করার জন্য কিন্তু আমার আরও 2টি আইডি কিন্তু ব্যান হয়ে গেছে। তো সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই। আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের মূলত এই চেষ্টা, এবং লাইভে আসার কারণ হচ্ছে যে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। সেই সমস্ত প্রশ্ন কিন্তু আপনারা আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে করতে পারেন। আমি কিন্তু আমার পার্সোনাল মোবাইল নাম্বারটিও শেয়ার করে থাকি এবং পরবর্তী সময়ে কোম্পানির নাম্বারও শেয়ার করে থাকি। তো অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন, ঠিক আছে। আর এই যে বললাম যে আপনারা যারাই আপনারা কী বলছে যে নেগেটিভ কমেন্টসগুলো করবেন, ঠিক আছে। নেগেটিভ কমেন্টসগুলো করার আগে অবশ্যই আগে ভাববেন যে আমার দ্বারা আপনারা প্রতারিত হয়েছেন কিনা, বা আমি এ ধরনের কোনো কাজ করেছি কিনা, ঠিক আছে। ওয়ার্ক পারমিটের ব্যাপারে অবশ্যই আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হবে। আর সেক্ষেত্রে তাহলে আপনি কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না, ঠিক আছে। তাহলে আমি তাদেরকে রিমুভ করিনি, যারা আমাকে ব্যাড কমেন্টস করেছে তাদেরকে রিমুভ করিনি, তাদের ব্যাপারে আমার কোনো কথা নেই। তারা যে কষ্ট করে আমার লাইভটি দেখছে এই জন্য আমাকে ধন্যবাদ। এবং আমার পোস্টগুলো যেগুলো আমি বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট নিয়ে টেক্সট আকারে পোস্ট করেছিলাম, সেগুলো নিয়ে আমি যেগুলো আমি পোস্ট করেছি অবশ্যই খেয়াল করবেন, সেগুলো আমার কোম্পানি অথরাইজ প্যাকেজ। সো আমাকে কোনো কিছু বলে লাভ নেই। আর হচ্ছে যে আপনার সেটা কোম্পানির অফারগুলো অবশ্যই কোম্পানি বুঝবে, ঠিক আছে। আর যেটার দায়ভার সম্পূর্ণ কোম্পানি, এবং কোম্পানি আপনাকে সাপোর্ট দেবে কোম্পানি, ঠিক আছে। আমি তো সামান্য একজন এমপ্লয়ি। সো আর দেরি কেন, আপনারা অবশ্যই প্রচুর প্রশ্ন করতে পারেন, কারণ এখানে প্রচুর অফার রয়েছে। এবং সর্বপ্রথম কথা বলতে চেয়েছিলাম যে এখন খুঁজেই পাচ্ছি না, অনেকগুলো প্যাকেজ কিন্তু একসাথে রয়ে গেছে, আমি এখন খুঁজে পাচ্ছি না। আমি আপনাদেরকে জানাবো মালদ্বীপ। হ্যাঁ তুমি মালদ্বীপ যাবা, ভালো কথা, ধন্যবাদ তোমাকে সুন্দর করে কমেন্ট করার জন্য। আমাদের অফিস ঢাকার ধানমন্ডিতে, ধানমন্ডি লেকের কাছাকাছি জায়গা। লেক থেকে মাত্র 2-3 মিনিট সময় লাগে। সো তুমি আমাদের অফিসে সরাসরি চলে আসো, অফিস ভিজিট করো, এক কাপ চা খেয়ে যাও, এবং তোমার মালদ্বীপ সহ থাইল্যান্ডের প্যাকেজ বা অন্যান্য যে কোনো প্যাকেজ তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো, সমস্যা নেই। আমি যেহেতু আছি, প্রবলেম নেই। আমার একটা কাছের একটা ছোটো ভাই, আর বাকি কিছু বললাম না, ঠিক আছে। আজকে প্রথমে ওয়ার্ক পারমিটগুলো নিয়ে কথা বলবো, তারপরে হচ্ছে কী বলে, তারপর হচ্ছে যে সমস্ত ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার আছে সেগুলো নিয়ে কথা বলবো। অবশ্যই আপনার লাইভটি মনোযোগ সহকারে দেখবেন, এবং অনেকে হয়তো বিশেষ করে গভীর রাতে কিন্তু বা বেশি রাতে কিন্তু আপনার আমাদের প্রবাসী ভাইয়েরা বেশি থাকে, ঠিক আছে। আর কিছু কথা বলে দিই, আমি ইতিমধ্যে যে সমস্ত প্রবলেমগুলো ফেস করতেছি সেগুলো আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে পরিচিত বন্ধুবান্ধব ভাই ব্রাদার অনেকেই অফিসে আসে, ভিজিট করে যায় এবং তাদের ফাইলপত্র জমা দিয়ে যায়, এবং তারা একটা কমিটমেন্ট করে যায়, অথবা বলে বাসায় গিয়ে ফাইল জমা করবো, অথবা যে কোনো ধরনের কমিটমেন্ট করে যায়, বাট এলাকায় গিয়ে তারপরে যোগাযোগ করে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের আসেন, অফিস ভিজিট করেন, জানেন শোনেন, সমস্যা নেই, কমিটমেন্ট করার দরকার নেই, ঠিক আছে। শুধু একটা মানুষকে হয়রানি করার দরকার নেই। আপনার যদি সার্ভিস না লাগে আপনি নেবেন না অথবা আসবেন না, আপনাকে আমি জোর করব না, ঠিক আছে। আর যে বললাম যে এর মধ্যপ্রাচ্যের ওয়ার্ক পারমিটগুলোর ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। এখানে ভিসা কিন্তু অ্যাভেলেবেল হয়, সমস্যা নেই। ইউরোপ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে সবগুলো, অনেক সময় দেখা গেছে 20টা ফাইল জমা করলে কিন্তু সেখানে 10টা অথবা 15টা ফাইল আর 5টা কিন্তু রিজেক্ট হয়, সেটার নির্দিষ্ট কোনো কারণ থাকে। আর যখন আমাদের সার্ভিসগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং আপডেট করব, তখন কিন্তু আপনারা আজকে যারা আমাকে দেখে মানে খাঁটি বাংলায় বলবো যে ভেঙারি দিচ্ছেন, ঠিক আছে, এক সময় তারাই ইনশাল্লাহ তালি দিবেন, সেভাবে কাজ করার চেষ্টা করতেছে, এবং আপনাদের দোয়া করবেন যেন সঠিকভাবে সঠিক প্রসেসে আপনাদেরকে সার্ভিস দিতে পারি, এবং প্রপারলি সার্ভিস দিতে পারি, এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দিতে পারি, ঠিক আছে। যে কোনো ইউরোপের যে কোনো কান্ট্রি অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো কান্ট্রি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমার কথা একটাই, আপনি প্রশ্ন করেন, আমি যদি সঠিক উত্তর না দিতে পারি তাহলে আমাকে বলবেন, ঠিক আছে। আর যারা ইউরোপের জন্য ওয়ার্ক পারমিটের জন্য আপনারা আবেদন করতে যাচ্ছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা অবশ্যই প্রথম যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ,
আপনার যে ডকুমেন্টস আছে পাসপোর্টের মেয়াদ অবশ্যই 2 বছরের উপর হতে হবে। এটা আমি বাড়িয়েই বলি, মিনিমাম 2 বছরের উপরেই হতে হবে। হয়তো কোম্পানি বলতে পারে, কোনো এজেন্সি বলতে পারে 1 বছর হলেই চলবে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে ওয়ার্ক পারমিট এবং ভিসা সব কিছু মিলে কিন্তু 1 বছর অথবা 1 বছরের প্লাসও সময় লেগে যায়, ঠিক আছে। এজেন্সিগুলো কিন্তু দোষ নেই, তারা হয়তো 5 থেকে 6 মাসের সময় নেয়, ঠিক আছে। সিস্টেম অনুযায়ী সমস্ত ফাইল প্রসেস কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। জাস্ট লাইক সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে যদি কথা বলি, সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে অলরেডি যারা সার্বিয়াতে অবস্থানরত আছে সেই সমস্ত ভাইদের সাথে আমার কথা হয়েছে। তাদের সাথে যে কথাগুলো হয়েছে, আমি 2 জনের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে আমি জিজ্ঞেস করছি, ভাই আপনাদের সার্বিয়াতে যাওয়ার জন্য আপনাদের কীরকম সময় লেগেছে। আমি কিন্তু যে সমস্ত ইনফরমেশনগুলো পাস করি সেগুলো সেই সমস্ত দেশগুলো থেকে নিয়ে আসি, আর আমার ইনফরমেশন বাংলাদেশ থেকে ক্রিয়েট করা হয় না। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। একজন বলেছে ভাই আমার 6 মাস সময় লেগেছে, আর একজন বলেছে 1 বছর সময় লেগেছে। একই কান্ট্রিতে গেছে, একই কোম্পানিতে গেছে, একই ওয়ার্ক পারমিট নিয়ে গেছে, 2 জনের 2 রকম সময় লেগেছে। সেক্ষেত্রে গাফিলতি হতে পারে যে সমস্ত এজেন্সিগুলো আছে তারা হয়তো একটু পরে সাবমিট করেছে, অথবা অনেক সময় এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ডিলেট করে, অনেক সময় এম্বাসি ভিসা ডেলিভারি ডিলেট করে, ঠিক আছে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আপনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, আপনাকে সময় ধরে রাখতে হবে মিনিমাম 1 বছর, ঠিক আছে। বেসিক্যালি 6 থেকে 8 মাসের মধ্যে ফাইল প্রসেস হয়ে যায়, তারপর আপনার সময় ধরে রাখতে হবে, ঠিক আছে। আপনি যদি 1 বছরের জন্য অপেক্ষা করতে পারেন, যদি আপনার স্বপ্নটা স্ট্রং স্বপ্ন থাকে যে আমি ইউরোপেই যাব, সেটা হোক সেনজেন, সেটা হোক নন সেনজেন, ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই 1 বছর সময় ধরে রাখতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। এজেন্সির নিয়ম অনুযায়ী তারা আপনাদের টাইম দেবে 6 থেকে 8 মাস, এবং আর এটা তাদের কোনো মিস্টেক না, কারণ সিস্টেম অনুযায়ী, অ্যাম্বাসির রুলস অনুযায়ী, সব কিছু অনুযায়ী কিন্তু 6 মাসের মধ্যেই ফাইল প্রসেস হয়ে যায়, এবং 6 মাসের মধ্যে কিন্তু অনেকে ফ্লাইট পেয়েছি। বিভিন্ন কান্ট্রির রুলস কিন্তু বিভিন্ন রকম। সো সে ব্যাপারে কথা না পাইলে প্রথমে আমি অফারগুলো সম্পর্কে বলে দিই, কারণ আপনারা হয়তো ভুলে যাবেন, ঠিক আছে। কোন কোন কান্ট্রির অফার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি। তারপরে পরবর্তী সময়ে আমি বলবো যে কিছু কিছু কান্ট্রির ডিটেলস আমার কাছে রয়েছে, সেই সমস্ত কান্ট্রি নিয়ে কথা বলবো, ঠিক আছে। নতুন একটি কান্ট্রির ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেছি আপনাদেরকে জানানোর জন্য। সর্বপ্রথম বলে দিই ইউরোপ ওয়ার্ক পারমিটের জন্য আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করছি বর্তমানে, ঠিক আছে। ইউরোপ ওয়ার্ক পারমিট এর জন্য আমরা নন সেনজেন কান্ট্রিগুলোতে রয়েছে আলবেনিয়া, বসনিয়া, কসোভো। একটু খেয়াল করে শুনবেন, আলবেনিয়া, বসনিয়া, কসোভো, সার্বিয়া, মন্টিনিগ্রো, মেসিডোনিয়া একটু কঠিন নাম, আচ্ছা। এটা হচ্ছে আপনার নন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে। আর সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, আর নন সেনজেন কান্ট্রির মধ্যে আরও একটি কান্ট্রি রয়েছে, সেটা হচ্ছে মলদোভা। তারপর হচ্ছে যে সেনজেন আরও কিছু কান্ট্রি রয়েছে, সেগুলো হচ্ছে ইতালি, গ্রিস, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, পর্তুগাল, হাঙ্গেরি, মাল্টা, স্লোভাকিয়া, নেদারল্যান্ড, বেলজিয়াম, বুলগেরিয়া এবং রোমানিয়া, ঠিক আছে। রোমানিয়ার কথাটা সবার প্রথমে বলার দরকার ছিল, কারণ রোমানিয়া একমাত্র দেশ, ঠিক আছে, তাদের কথা কি বলবো, তারা বাংলাদেশে অ্যাম্বাসি খুলে 1 মাস পরে পালিয়ে চলে গেছে, শালার পেটা খেলা, ঠিক আছে। যার কারণে আমাদেরকে অনেক কষ্ট করে ইন্ডিয়াতে যেতে হয়েছে, এবং ইন্ডিয়া থেকে তাদের কাছে সার্ভিস নেওয়া লাগছে, ঠিক আছে। তো প্রথমে আমাদের অফারগুলো, মানে যে সমস্ত কান্ট্রিগুলোর প্যাকেজ আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সম্পর্কিত কথা বললাম। তারপরে আসি হচ্ছে যে ইউরোপের আরও একটি নন সেনজেন কান্ট্রির প্যাকেজ বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে রাশিয়াতে অনেক ধরনের কাজের চাহিদা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের শ্রমিকই লাগবে 500 জন, ঠিক আছে। তার জন্য কোনো ধরনের একাডেমিক সার্টিফিকেট অথবা কোয়ালিফিকেশন দরকার নেই, ফ্রেশ পাসপোর্টেও আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। রাশিয়ার জন্য পেইন্টার, ওয়েল্ডার, কার্পেন্টার, মেশন, প্লাস্টার, স্টিল, অনেক ধরনেরই অফার রয়েছে রাশিয়াতে, সেটা নিয়ে পরে কথা বলবো। সর্বপ্রথম আজকে আগে ইনফরমেশন দিই, আপনাদের অনেক জানার ইচ্ছে যে ইনফরমেশন, এবং আজকে একটি নতুন কান্ট্রির ইনফরমেশন দেব, সেই প্রিপারেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে কসোভো। আপনারা হয়তো দেশের নাম শুনেছেন, কিন্তু বিস্তারিত হয়তো অনেক তথ্যই জানে না। কিছু তথ্য আপনাদের জন্য আমি রেডি করে নিয়ে এসেছি, অবশ্যই আপনারা সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। কসোভো দেশটি অবশ্যই শুনেছেন, যেহেতু নন সেনজেন কান্ট্রি, এবং কসোভো থেকে সেখানে কীভাবে কী করা যায় এবং সেটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই যে এখানে রয়ে গেছে। প্রথম প্রশ্নের উত্তরটা তো পাওয়া যায়নি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা
এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দেবো। কোসোভো ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগে, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, এই তিনটা আপনার লাগবে মাস্ট। তারপরে কোনো ক্ষেত্রে হয়তো পুলিশ ক্লিয়ারেন্সটি পরে লাগতে পারে। কোসোভোতে শীত কেমন, সেখানে শীত কেমন এবং কোসোভোর আসার আগে কী কী জিনিস আপনার নিয়ে আসতে হবে সেই ব্যাপারে বলি। কোসোভোতে শীত কেমন সেই ব্যাপারে আমি আরও বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো। কোসোভোতে শীত অনেক ভালো এবং বেশি শীত, এবং বছরের প্রায় ম্যাক্সিমাম সময় শীত থাকে, আর কিছুটা সময় নাতিশীতোষ্ণ থাকে এবং গরমও থাকে সেখানে। আর যেহেতু শীতকালীন দেশ, বরফের দেশ, আপনারা অবশ্যই কোসোভোতে যাওয়ার আগে বেশি করে গরম জামা নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন না আগামী যাওয়ার আগে মিনিমাম যাওয়ার পরে অথবা মিনিমাম 6 মাসের মধ্যে যেন আপনাকে কোনো ধরনের কাপড় চোপড় কিনতে না হয়, সেভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। ঠিক আছে। কোসোভোতে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে? ঠিক আছে, কোসোভোতে যদি আপনি অ্যাপ্লাই করেন, তার আগে বলে দিই, কোসোভো যদিও আমরা কান্ট্রিটির নতুন নাম শুনছি, বাট কোসোভোর এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে। কোসোভোর রিপাবলিক অফ কোসোভোর এম্বাসি বাংলাদেশের গুলশানে রয়েছে। কোসোভোতে ওয়ার্ক পারমিট আসতে 1 থেকে 2 মাস সময় লাগে। তাহলে কোসোভোতে কিন্তু খুব সহজেই ভিসা পাওয়া যায়। ঠিক আছে, কোসোভোতে ওয়ার্ক পারমিটের জন্য 1 থেকে 2 মাস সময় লাগে। কোসোভো একটি ছোটো কান্ট্রি, আর ইউরোপের মধ্যকার কান্ট্রি। এবং ওয়ার্ক পারমিট আসার পরে কত দিনের মধ্যে এজেন্সি আপনাকে এম্বাসি ফেস করাবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা যদিও আপনার সেটা এজেন্সির উপরে ডিপেন্ড করে কতদিন পর আপনাকে এম্বাসি ফেস করবে, কারণ এটা ডিপেন্ড করতেছে কোসোভোর আপনার হচ্ছে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী, অথবা এম্বাসি এজেন্সি যদি গ্রুপ ওয়াইজ থাকে সেক্ষেত্রে এসব একটু সময় লাগতে পারে। তারপর আপনি ধরে নিতে পারেন আপনার ওয়ার্ক পারমিট আসার পরে 1 থেকে 2 মাসের মধ্যে কোসোভো এজেন্সি আপনাকে এম্বাসি ফেস করাবে। তাহলে তারপর হচ্ছে যে আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে কোসোভো এম্বাসি ফেস করার পরে কতদিন পরে আপনার ভিসা চলে আসতে পারে। কোসোভো এম্বাসি ফেস করার পরে কতদিন পরে আপনার ভিসা চলে আসতে পারে। ঠিক আছে, কোসোভোতে যদি আপনি এম্বাসি ফেস করেন সেক্ষেত্রে 2 থেকে 3 মাস। তার মানে আপনার এম্বাসি ফেস করার পরেও কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগবে আপনার ভিসা ডেলিভারি হতে। ও মাই গড, 20-21 দিন হলে 14। ঠিক আছে, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে আপনার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে, ফাইল সাবমিশন থেকে শুরু করে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইউরোপের কান্ট্রিগুলোতে কিন্তু আপনার সময় লাগতেছে। একটা ফাইল পেপার আপনার 2 মাস করে ধরে রাখতে হবে। সেক্ষেত্রে যদি আপনার 3-4টা ফাইল হয়, 3-4টা ধাপ থাকে, স্টেপ থাকে, তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনার এই 6 মাস 8 মাস চলে যায় এমনি। তাহলে এম্বাসি ফেস করার পরও আপনার 2-3 মাস সময় লাগতে পারে শুধুমাত্র ভিসাটা ডেলিভারি পাওয়ার জন্য। এটা হচ্ছে কোসোভো, রিপাবলিক অফ কোসোভোর ব্যাপারে কথা বলতেছি। আর ভিসা আসার পরে কতদিন পরে ফ্লাইট পাবেন, এটাও ডিপেন্ড করতেছে আপনার এজেন্সির উপর। আপনি যার কাছ থেকে আবেদন করবেন, তাদের যদি গ্রুপ ওয়াইজ থাকে হয়তো একটু সময় নিতে পারে, গ্রুপ ওয়াইজ না থাকলে বাদে হয়তো দ্রুতই ফ্লাইট দিতে পারে। সেটা আপনার এজেন্সির মধ্যে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, ভিসা আসার পরে বেসিক্যালি ম্যান পাওয়ার করে 10-15 দিনে 20 দিনের মধ্যে অবশ্য ফ্লাইট দিয়ে দেবে। 10-15 দিনের মধ্যে ফ্লাইট দিয়ে দেবে, সমস্যা নেই, ফ্লাইট করতে প্রবলেম নাই, যত দ্রুত যাওয়া যায়। কোসোভোতে ওয়ার্ক পারমিট ভিসার ইস্যু কেমন? কোসোভোতে ওয়ার্ক পারমিট ভিসার রেশিও খুবই ভালো বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য। ঠিক আছে, বর্তমানে কোসোভোর ভিসা করার রয়েছে, সমস্যা নেই। এবং কোসোভোর রাজধানীর নাম কি এবং এর মুদ্রার নাম কি, এটা একটা প্রশ্ন। আর এই সমস্ত প্রশ্নগুলো আমি নিজে তৈরি করি আপনাদের জন্য, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সেখানে কি ইউরো চলে নাকি তাদের নিজস্ব কোনো মুদ্রা রয়েছে সেটা চলে। কোসোভোর রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা। কোসোভোর রাজধানীর নাম প্রিস্টিনা লিখে সার্চ দিবেন, কোসোভো পেয়ে যাবেন। আর সে দেশের মুদ্রা কিন্তু ইউরোই চলে। কোসোভোর মুদ্রা কিন্তু ইউরোই চলে। কোসোভোর নিজস্ব আদার কোনো মুদ্রা নেই, সেখানে ইউরোই চলে। কোসোভোর আশেপাশে সব থেকে যে বড় প্রশ্ন, ঠিক আছে, কোসোভোর আশেপাশে কোন কোন দেশ রয়েছে? আমি যদি কোসোভো যাই, সেখান থেকে আমি কি সেনজেনভুক্ত কান্ট্রিতে মুভ করতে পারবো? আমাদের কিন্তু টার্গেট একটাই, যে সমস্ত মানুষই আপনারা নন সেনজেনে যাচ্ছেন, আমরা বুঝি, আপনি বুঝেন, দেশ বুঝে, জাতি বুঝে, ঠিক আছে, আপনার ফ্যামিলি বুঝে, বন্ধু বান্ধব বুঝে, হ্যাঁ আপনি নন সেনজেনে যাচ্ছেন, আপনার স্বপ্ন একটাই, ওয়ান ডে ইউ উইল গো টু সেনজেন কান্ট্রি, ওটা সেনজেন কান্ট্রি। সো একদিন যদি আপনার সেনজেন কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন থাকে, তাহলে আপনাকে অবশ্যই মার্ক করতে হবে যে কোসোভোর আশেপাশে কোন কোন দেশ রয়েছে। সেখান থেকে কোসোভো থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবো কিনা, অথবা সেখান থেকে ভ্রমণে যেতে পারবো কিনা, অথবা গেম দিয়ে
অবৈধ পথ মানে অনেকেই তো অবৈধ পথের কথাই চিন্তা করে। তারপর আমি বলে দিচ্ছি যে অবৈধ পথের ব্যাপারে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, সেখানে আপনি সবসময় এড়িয়ে চলবেন অবৈধ পথগুলো, ঠিক আছে। আমি প্রত্যেকটা লাইভে কিন্তু একই কথা বলি যে আপনারা অবৈধ জিনিসগুলো সবসময় এড়িয়ে চলবেন। আর সেখানকার ম্যাক্সিমাম ইউরোপের কান্ট্রিগুলো, নন সেনজেন কান্ট্রিগুলো আপনি টিআরসি কার্ড পাওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে সেখান থেকে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে মুভ হওয়ার জন্য, ঠিক আছে, যাওয়ার জন্য। কসোভোর আশেপাশে কোন কোন দেশ রয়েছে সেটা হচ্ছে কসোভোর আশেপাশে হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বসনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, বুলগেরিয়া, আলবেনিয়া, ঠিক আছে, ম্যাকডোনিয়া, গ্রিস। এখানে কসোভোর আশেপাশে সেনজেন এবং নন সেনজেন দুইটা কান্ট্রি কিন্তু রয়েছে। আমার এক বন্ধু আমাকে বর্তমানে মেসেজ করতেছে ফেসবুকে, আমি তার মেসেজের উত্তর পরে দেবো ইনশাআল্লাহ, যেহেতু আমি বর্তমানে লাইভে আসি। আর যদি লাইভে কেউ কমেন্টস করে তাহলে সেক্ষেত্রে তাদের উত্তর আমি এখন দিতে পারবো। কসোভোর আবহাওয়া কেমন, যে প্রশ্ন আমি বলেছিলাম কসোভোতে শীত কেমন, কসোভোর আবহাওয়া কেমন, সেটা হচ্ছে যে কসোভোর আবহাওয়া। আর এই যে আমি আপনাদেরকে যে এই নোটগুলো দিচ্ছি, যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এগুলো আমি বেসিকভাবে যারা বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কসোভোতে অবস্থানরত আছেন, যারা বর্তমানে ভিসা নিয়ে কসোভোতে বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাদের কাছ থেকে কালেক্ট করা, ঠিক আছে। এগুলো কোনো বাইরে থেকে কালেক্ট করা না। কসোভোতে জুন, জুলাই, আগস্ট তাপমাত্রা থাকে 25 থেকে 35, মানে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 25 থেকে 35, মোটামুটি ভালোই গরম বলা চলে। এটা তো জুন, জুলাই, আগস্ট মানে 3 মাস, বছরে 3 মাস। সেপ্টেম্বর, নভেম্বর হালকা শীত, মনোরম পরিবেশ। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি প্রচণ্ড শীত এবং তুষারপাত হয়, ঠিক আছে। তাহলে সেখানে তুষারপাত হয় এবং তাপমাত্রা -5 ডিগ্রিতেও নেমে যেতে পারে, -5 ডিগ্রিতেও নেমে যেতে পারে, বরফ জলা অবস্থা। মার্চ থেকে মে পর্যন্ত একটু উষ্ণ থাকে এবং আরামদায়ক আবহাওয়া থাকে। তার মানে যে বাংলাদেশে যেমন 6টা ঋতু, সেখানে 3টা বা 4টা ঋতুর মতো অবস্থান হতে পারে। তারপর সেই কসোভোতে সর্বথেকে পছন্দ, আপনি কসোভোতে যাওয়ার পরে কতদিন পরে আপনি টিআরসি কার্ড পাবেন, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। সেটা আপনি কতদিন পরে পেতে পারেন, সেই ক্ষেত্রে কসোভোতে যাওয়ার পরে আপনি 2 থেকে 4 মাসের মধ্যে টিআরসি কার্ড পেতে পারেন। কোম্পানি আপনাকে যদি দ্রুত করে দেয়, আপনি দেখা গেছে 1 মাসেও করে দিল, সেটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে। অনেক কোম্পানি ভালো হয়, অনেক কোম্পানি দেখা গেছে যে আপনাকে যাচাই বাছাই করে তারপর আপনার কাজকর্ম দেখে তারপর আপনাকে টিআরসি করে দেবে। সেক্ষেত্রে 2 থেকে 4 মাস সময় লাগবে আপনার কসোভোতে টিআরসি কার্ড পাওয়ার জন্য। কসোভোতে পিআর কার্ড পেতে কতদিন সময় লাগবে? কসোভোতে পিআর কার্ড হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স কার্ড। সেটা পার্মানেন্ট রেসিডেন্সি বলতে আপনি সিটিজেনশিপ বোঝাতে পারেন, ঠিক আছে। কসোভোতে আপনি যদি 5 বছর স্টে করেন এক নাগা, তাহলে আপনি সেখানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন এবং পিআরের জন্য আবেদন করতে পারবেন, আপনার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। পিআর বলতে এখানে নাগরিকত্ব বোঝায়। কিছু কিছু দেশগুলোতে আপনার পিআর পাওয়ার পর দেখা যাচ্ছে পাসপোর্টের জন্য একটু লং টাইম সময় লাগে, সেক্ষেত্রে দেখা গেছে যে কসোভোতে আপনার পিআর পাওয়ার পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এই যে এখানে প্রশ্ন আছে, কসোভোতে পাসপোর্ট পেতে কতদিন সময় লাগবে? কসোভোতে পাসপোর্ট পেতে 5 বছর সময় লাগবে, মানে আপনি যদি পিআরও 5 বছরের মধ্যে পান, তাহলে আপনার পাসপোর্টও 5 বছরের মধ্যে আপনি পেয়ে যাবেন। আরও একটি প্রশ্ন, নতুন যারা যাবেন তাদের জন্য এটা দরকার অবশ্যই প্রশ্ন, কসোভোতে বাসা ভাড়া কেমন হয়? আপনি যদি নতুন যাবেন সেই ক্ষেত্রে আপনার বাসা ভাড়া কেমন? কোম্পানি যদি আপনাকে বাসা প্রোভাইড না করে, সেক্ষেত্রে তো আপনাকে এই বাসা ভাড়া করে থাকতে হবে। কসোভোতে বাসা ভাড়া কম দামি এবং বেশি দামের মধ্যে রয়েছে। কমের মধ্যে মিনিমাম 150 থেকে শুরু করে 250 ইউরোর মতো, ঠিক আছে। শহর এবং গ্রামের মধ্যে দাম একটু কম বেশি আছে। আমাদের ঢাকা শহরে যেমন শহর এবং গ্রামের মধ্যে দাম কম বেশি আছে, সেখানেও তাই। আর আদার যে খরচগুলো আছে, ইউটিলিটি বিল যেমন গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, সেগুলো 50 এর সাথে ইন্টারনেট বিল, সেগুলো 50 ইউরো থেকে 100 ইউরোর মধ্যে আপনার হয়ে যাবে, ঠিক আছে। আর এবার আসি খাবার খরচে। একটু ভালো খেলে আপনার একটু বেশি লাগবে, যদি হালকা পাতলা খান তাহলে কম লাগবে। আর চেষ্টা করবেন যে 5 জন বা 10 জন মিলে শেয়ার থাকার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কম আসবে। যেমন আমরা মধ্যপ্রাচ্যে ভাইয়েরা থাকি, 5 জন, 10 জন, 20 জনে মিলেও কিন্তু আপনার কোনো জায়গায় একসাথে রান্না করে খাই। কসোভোতে খাবার খরচ আসে 100 থেকে 150 ইউরোর মতো। 150 ইউরোতে আপনি খুব ভালো খেতে পারবেন। 100 ইউরোর মধ্যে আপনি মোটামুটি লেভেলের যদি সিঙ্গেল খান খেতে পারবেন, সমস্যা নেই। বাংলাদেশে কসোভোর এম্বাসি কোথায়? বাংলাদেশে কসোভোর এম্বাসি ঢাকার গুলশানে। সেটা এক হতে পারে, 2 হতে পারে, ঠিক আছে। সেটা আপনি গুগল থেকে জেনে নিতে পারবেন, সমস্যা নেই। কসোভোতে কোন ধরনের কাজের চাহিদা সব থেকে বেশি, মানে কোন ধরনের কাজের জন্য আপনি অ্যাপ্লাই করলে কসোভোতে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার সব থেকে বেশি? কসোভো একটি গরিব একটি দেশ বলা চলে, ইউরোপের দেশ হিসেবে গরিব একটি দেশ।
এবং কসোভোতে সব ধরনের কাজের কিন্তু সুযোগ নেই। সেখানে আপনি চাইলে বাদে KFC-তে কাজ করতে পারবেন না, ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারবেন না, আর রেস্টুরেন্টগুলোতে আপনাকে কোনো কাজ আপাতত নেই, আপাতত কোম্পানিগুলো দিচ্ছে না, ঠিক আছে, বা সেখানকার লোকই সেই কাজগুলো করে থাকে। কসোভোতে যে সমস্ত কাজগুলো ওরা করতে চায় না, সেই সমস্ত কাজগুলো ওরা আমাদের বাইরে থেকে লোক হায়ার করে নিয়ে করায়। কসোভোতে কনস্ট্রাকশন এবং ওয়েল্ডিংয়ের চাহিদা খুব সব থেকে বেশি। যদি কনস্ট্রাকশন এবং ওয়েল্ডিংয়ের জন্য আপনি ভিসার আবেদন করেন, আপনার ভিসা হয়ে যাবে মোটামুটি 100, ঠিক আছে। তারপরে পরবর্তী প্রশ্ন, এখন আপনারা বলতে পারেন যে ভাই রিডিং পড়ছেন নাকি, ঠিক আছে। হ্যাঁ, আমি রিডিংয়ে পড়তেছি। আমি রিডিং না পড়লে তো আপনাদেরকে ইনফরমেশন দিতে পারতাম না। আর এরকম একটা রিডিং, এরকম 3 পেজের একটা রিডিং তৈরি করতে আমার 2 রাত সময় লাগছে। আপনার কি মনে হয় যে আমি একটা প্রশ্ন আমি নিজের মন মতো করে বানিয়ে দিলাম? না, সেটা সম্ভব মানে ভাই। আমি একটা দেখা গেছে 3টা প্রশ্নের জন্য আমাকে পুরো যারা যারা বিশেষ করে যারা কসোভোতে যারা ব্লগার আছে, কসোভোতে যারা ব্লগার আছে, ইউটিউবার আছে, অথবা আপনার যারা মোটিভেশনাল স্পিকার আছে, যারা ইনফরমেশন দিয়ে থাকে, ইনফর্মার আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হয়। সো আপনাদের মনে হচ্ছে যে আমি 3 পেজ রিডিং পড়তেছি, বাট এই ইনফরমেশনগুলো আমাকে কিন্তু আমি একদিনে কিন্তু একটা ফাইল রেডি করতে পারি না। পরবর্তী প্রশ্ন, অনেকে ড্রাইভিং জব করতেছেন, অথবা ড্রাইভিং লাইসেন্স আছেন, অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে ড্রাইভিং করে আসছেন, সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, সেখানে ড্রাইভিং করে আসছেন। এখন চাচ্ছেন যে কসোভোতে ড্রাইভিং জবে যাবেন কিনা। না ভাই, বর্তমানে কসোভোতে ড্রাইভিং জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সেখানে বাংলাদেশি ড্রাইভার নেই বললেই চলে, এবং আপাতত তারা ড্রাইভিংয়ের জন্য হায়ার করতেছে না, ঠিক আছে। পরবর্তী সময় যদি করে, সেটা আপনার তাদের ব্যাপার। কসোভোতে ফুড ডেলিভারি অথবা রেস্টুরেন্টের কাজ পাওয়া যায় কিনা। না, কসোভোতে ফুড ডেলিভারি এবং রেস্টুরেন্টের কাজ এখনও তৈরি পাওয়া যায় না। পরবর্তী সময় হয়তো পাওয়া যেতে পারে, বাট এই সমস্ত কাজগুলো ওরা নিজেরাই করে থাকে। যে একটা কথা বললাম যে কসোভো নিজেই গরিব কান্ট্রি, এবং সেখানকার লোকেরা কিন্তু তাদের কাজগুলো তারাই করে থাকে, এবং শীতের দিনে প্রচুর শীত থাকে। যে সমস্ত কাজগুলো একটু বেশি কষ্টের, সেই সমস্ত কাজগুলো ওরা অন্যদেরকে দিয়ে করে থাকে, যেমন কনস্ট্রাকশন, তারপর হচ্ছে যে আপনার ওয়েল্ডিং। কসোভোতে যাওয়ার পরে কোম্পানি আপনাকে পরীক্ষা করতে পারে, এটা অনেক বড় প্রশ্ন। এটা শুধু কসোভোতে না, মলদোভাতেও হতে পারে, বা ইউরোপের সার্বিয়াতেও হতে পারে। কারণ এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু বাংলাদেশিরা গেলে কিন্তু সেখান থেকে পলায়ন করে, ঠিক আছে। সেখান থেকে ভেগে চলে যায়, কেউ গেম দিয়ে চলে যায়, কেউ বৈধভাবে চলে যায়, অবৈধভাবে চলে যায়। তো এই জন্য বিভিন্ন কোম্পানি অথবা কোম্পানির লোক, অথবা কোম্পানিতে যারা কাজ করতেছে, এরকম অনেক লোক কিন্তু আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করবে। মালিক অথবা সুপারভাইজার অথবা ফোরম্যান অথবা বস, যে যাই হোক না কেন, কোম্পানির কোনো হায়ার পজিশনের লোক অথবা কোম্পানির পুরাতন কোনো লোক আপনাকে, সে দেশের লোকগুলো কিন্তু আপনাকে খুব ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করবে, এবং আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কতদিন দেশে থাকবা, আর গেম কবে দেবা, গেম দিতে চাইলে বইলো, আমি তোমাকে হেল্প করবো, ঠিক আছে। মালিক নিজে বলবে, তুমি যদি ইউরোপের অন্য দেশে চলে যেতে চাও, আমি তোমাকে হেল্প করবো, সমস্যা নেই, আমাকে বলো কখন তুমি যাবা, কখন তুমি কয়দিন তুমি থাকবা, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট লাইক এ ট্র্যাপ, ওয়ান কাইন্ড অফ ট্র্যাপ। কখনোই তাদের এই ট্র্যাপে পা দিবেন না, কখনোই তাদের এই ট্র্যাপে ভুলেও পা দিবেন না। আপনার মনে যদি স্বপ্ন থাকে যে আপনি একসময় সেনজেনে যাবেন, ইউরোপে যাবেন, সেটা আপনার মনের ভিতরে রাখবেন। মনের কথা কখনো কারো কাছে শেয়ার করবেন না, কোম্পানির কাছে তো বিলকুল না, রুমমেট অথবা পার্টনার অথবা বন্ধুবান্ধব কারো কাছেই শেয়ার করবেন না। নিজের কথা নিজের কাছে রাখবেন, এবং কোম্পানি যদি বুঝতে পারে আপনি সেখান থেকে পলায়ন করবেন, অথবা সেখানে এরকম চিন্তাও না থাকে, তাহলে কিন্তু তারা আপনাকে টিআরসি কার্ড বানিয়ে দেবেন। আর টিআরসি কার্ড না বানিয়ে দিলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না, অথবা আপনার ভিসাটি ক্যান্সেল করতে পারে। তাদের কিন্তু এই অথরাইজ আছে, এবং আপনাকে আপনার কাজে সমস্যা করতে পারে। হয়তো তারা সেখান থেকে ব্যাক পাঠাতে পারবে না, অথবা ব্যাক পাঠাবে না, বাট কখনোই কোম্পানির কোনো লোকের কাছে বলবেন না যে আমি স্বপ্ন দেখছি, আমি সেনজেনে যাওয়ার জন্য এখানে আসছি, এখানে 2-4 মাস থাকবো। হ্যাঁ, আপনি 6 মাস, বেসিক্যালি একটা কোম্পানিতে 6 মাস কাজ করার পরে, 8 মাস কাজ করার পরে, ইউরোপের কিছু নন সেনজেন কান্ট্রিগুলো তো রয়েছে যে আপনি 6 মাস কাজ করার পর আপনি চাইলে কোম্পানির কাছ থেকে রিলিজ নিয়ে দুবাইয়ের মতো কিন্তু আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবং 6-8 মাস চলে গেলে কিন্তু আপনার টিআরসি কার্ড এমনিতেই স্ট্রং হয়ে যাবে। তখন পরবর্তী সময় আপনি সামার ভ্যাকেশন অথবা উইন্টার ভ্যাকেশনে কিন্তু আপনি সেখান থেকে ইউরোপের কান্ট্রিগুলোতে কিন্তু ভিসা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার জন্য অনেক অপরচুনিটি রয়েছে, সেটা কীভাবে গ্রহণ করবেন সেটা আপনার
ব্যক্তিগত দায়িত্ব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেহেতু ইউরোপের দেশগুলোতে ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন, কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে নিয়ে যাচ্ছে, অবশ্যই তাদের সাথে আপনার একটা কমিটমেন্ট রয়েছে। তারা আপনাকে 1 বছর অথবা 2 বছরের ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যাবে। আপনি চেষ্টা করবেন দেশের ভাবমূর্তিটা ঠিক রাখার জন্য। আপনার সাথে আপনার পাসপোর্ট এবং আপনার দেশের কিন্তু ভাবমূর্তি রয়েছে। আপনি তার অবশ্যই চেষ্টা করবেন যেন আপনি এমন কোনো কাজ না করেন যেটা আপনার দেশের জন্য এবং দেশের মানুষের জন্য অকল্যাণকর হয়। আর হচ্ছে যে আপনি যদি সেখান থেকে পালিয়ে যান তাহলে কিন্তু আপনার সে দেশের মানুষের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সো এই জিনিসটা খেয়াল করবেন। আপনি যদি অবশ্য 6 মাস, 8 মাস, 1 বছর থেকে তারপরে যান তাহলে আর কোনো সমস্যা নেই। আপনার যাওয়া হলো, আর দেশেরও কোনো বদনাম হলো না, এবং আপনার পরবর্তী বেসগুলো সুন্দরভাবে গিয়ে সেখানে কাজ করতে পারবে। এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো লাইভ করেছি আমি প্রত্যেকটা লাইভে কিন্তু একই কথা বলেছি। আপনারা যারা ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন, অতি লোভে তাঁতি নষ্ট সেই কাজ করবেন না। আপনারা যদি সেখানে স্টে করেন, একটু কষ্ট মষ্ট করে যদি একটা বছর স্টে করতে পারেন, আপনি দেখেন, চিন্তা করেন আপনি সৌদি আরবে গেছেন, আপনি দুবাই গেছেন, কাতার গেছেন, আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়ায় গেছেন, ওমানে গেছেন, কুয়েতে গেছেন, সেখানে গিয়ে আপনি 20 বছর, 30 বছর, 10 বছর, 5 বছর কিন্তু আপনি শেষ করে আসছেন। সেখান থেকে কোথাও পলায়ন করতে পারেননি। বাট আপনি এমন একটা দেশে আছেন সেখান থেকে পলায়ন করা সহজ বলে সেখান থেকে আপনি পলায়ন করে যাচ্ছেন। বাট আপনার তো একটা কমিটমেন্ট রয়েছে কোম্পানির সাথে, এবং বাংলাদেশের গভর্নমেন্টের সাথে সেই দেশের গভর্নমেন্টের কিন্তু একটা চুক্তি রয়েছে, যেই চুক্তির সুবাদে কিন্তু আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে যেতে পারতেছেন। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। আর হচ্ছে যে আপনারা দেশের জন্য যাচ্ছেন, দেশে রেমিটেন্স পাঠানোর জন্য যাচ্ছেন, অবশ্যই দেশের সম্মানটা বজায় রাখবেন। আর কোম্পানির কোনো ধরনের লোকের কোনো কথা পা দিবেন না। পা দিয়েছেন তো ধরা খাইছেন, ঠিক আছে? আচ্ছা, কসোভোর নিয়ে তেমন কোনো প্রশ্ন ছিল না। আপনার যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, এই প্রশ্ন থাকে এটাই, যে প্রথম প্রশ্ন থাকে যে ভাই আমার ওয়ার্ক পারমিট কবে আসবে, আমার ভিসা কবে আসবে, আমি যাব কবে। আর সেখানে যাওয়ার পরে যে সমস্ত প্রশ্ন থাকে যে আসলে আর যে আরেকটা কথা বলে দিই, যে সে দেশের সিম কার্ডের দাম কেমন। প্রাথমিক পর্যায়ে যেহেতু নতুন যাবেন, কসোভোতে সিম কার্ডের দাম হয়তো 10 ইউরো অথবা 12 ইউরো হবে, ঠিক আছে? সেটা অনেক সময় দেখা গেছে কোম্পানিও প্রোভাইড করে, যদি ভালো কোম্পানি হয়। আর ভালো কোম্পানি না হলে হয়তো আপনাকে নিজে কেনা লাগতে পারে, সমস্যা নেই, সেটা সমস্যা নেই, 10-12 ইউরোর ব্যাপার না। আর সেখানে জিনিসপত্রের দাম মোটামুটি একটু, যেহেতু ইউরোতে খরচ করবেন, অবশ্যই দাম একটু বেশি। কসোভোর নিয়ে কথা বললাম। আর এখন একটু অন্য কোনো দেশ নিয়ে কথা বলবো, আমাদের অফারগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে? আমাদের অফারগুলো নিয়ে কথা বলি, কারণ যারা আমার কথা হচ্ছে যে সমস্ত ভাইয়েরা আমার লাইভ দেখেন অথবা পরবর্তীতে দেখবেন, অবশ্যই আমি লাইভটিকে শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি বেশি লেট করে লাইভে আসার কারণ হচ্ছে আমার অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাকে দেখতে পায় না। তো আজকে যেহেতু লাইভে আসছি, তারা আমাকে অবশ্যই দেখতে পারবে, এবং পরবর্তীতে আপনারা আমাকে লাইভে দেখবেন। আপনারা অবশ্যই আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা কী ধরনের ইউরোপের ওয়ার্ক পারমিটের অফার বর্তমানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে এ ব্যাপারে এখন কথা বলবো। আমার সবার আগে আমার হচ্ছে যে এটা হলো প্রথম কাজ, যে আমার প্যাকেজগুলো আছে, যেটা এটা হচ্ছে কসোভো, হাঙ্গেরি, সার্বিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, কসোভো, ঠিক আছে? ওকে, রানিং যে কাজগুলো রয়েছে সেই ব্যাপারে আমি কথা বলে দিচ্ছি। ইউরোপের সেনজেন এবং নন সেনজেন কান্ট্রির যে কাজগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে, আমরা প্রথম ধাপের অফারগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে সার্বিয়ার বেশ কয়েকটি ক্যাটাগরির কাজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। প্রথম কাজের ধরন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে সার্বিয়াতে যেতে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সার্বিয়াতে বেতন হবে আপনার 600 থেকে 800 ইউরোর সাথে ওভার টাইম ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে, আর খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস আর এর মধ্যে হয়ে যায়, ঠিক আছে? আমি লাইভে কিন্তু বলেছি আপনাদেরকে, অনেক সময় এর থেকে 2-1 মাস বেশিও লাগতে পারে, সেই জন্য আপনারা ঘাবড়াবেন না। এবং ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য অবশ্যই আপনি হাতে এবং মাথায় দুইটাই সময় থাকবে, ঠিক আছে? ভাই, থাইল্যান্ডের ভিসা হবে। ইমদাদুল হক মিলন ভাই, আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা, কেমন আছেন? থাইল্যান্ডের ভিসা হবে ভাই, ভিজিট ভিসা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তবে সেক্ষেত্রে দেখতে হবে যে আসলে থাইল্যান্ডের ভিসার জন্য কিছু রুলস ফলো করতে হয়। দেখা গেছে যে ট্রাভেল হিস্ট্রি লাগে, কোনো দেশ ঘোরা লাগে, অথবা আপনার হচ্ছে যে
ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে, সে ব্যাপারে বিস্তারিত আমি বলে দিতে পারবো, সমস্যা নেই। আপনি আমাকে মেসেজ দিন, ঠিক আছে, আমি বলে দেবো, সমস্যা নেই। সৌদি আরব থেকে বনজামে মেসেজ করছে। তো ধন্যবাদ ভাই আপনাকে কষ্ট করে কমেন্টস করার জন্য। আর থাইল্যান্ডের ভিসার যে ক্যাটাগরি আছে, সেটা ক্রাইটেরিয়া আছে, যে সমস্ত রুলসগুলো আছে, সেগুলো আমি আপনাকে মেসেজ করে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। ভিসা হবে, সেটা হলে এখন আমাকে বলবেন যে আপনি বাংলাদেশ থেকে করবেন নাকি সৌদি আরব থেকে। আপনি যেহেতু সৌদি আরবে আছেন, সেটা কোথা থেকে করবেন সেটা আপনি আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাকে মেসেজ করার জন্য, কমেন্টস করার জন্য। আচ্ছা, কথা বলছিলাম এই ইউরোপের নন সেনজেন কান্ট্রি সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। পরবর্তী অফারগুলো দিচ্ছি। আমি আরও একটি কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যে সমস্ত ভাইরা আমার লাইভগুলো দেখেন, বাংলাদেশ এবং দেশের বাহিরে থেকে, এবং বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমার বন্ধু বান্ধব ছড়িয়ে ছিটে আছে, যারা অনেক সাথে অনেক দূরে থেকেও আমরা একসাথে একসময় কাজ করেছি, দেশের বাহিরে এবং দেশের ভিতরে। তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই লাইভগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলতেছি, এবং এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, ঠিক আছে। আরও একটি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে সার্বিয়ার নন সেনজেন কান্ট্রি সার্বিয়া। সেটার কাজের ধরন হচ্ছে কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু সার্বিয়াতে ওয়ার্ক পারমিটের আপনার ভিসার রেশিও সব থেকে বেশি ভালো হয়। এখন কত কখনো কখনো এম্বাসি লেট করে, ডিলে করে, দেখা গেছে কখনো কখনো যতগুলো ফাইল সাবমিট হয় শুধু সবগুলোতেই ভিসা দিয়ে দেয়। অনেক অনেক প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হয়। যারা এজেন্সি যারা ভিসা নিয়ে কাজ করে, তারা কিন্তু ব্যাপারগুলো ভালোভাবে জানে, ঠিক আছে। আচ্ছা, সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য সেকেন্ড যে কাজের ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন। এক্ষেত্রে বেতন হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভার টাইম থাকবে। আর ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। সেটা কর্মস্থল অনুযায়ী আপনার থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। প্রত্যেকটা ইউরোপের, আমি বলে দিই, ইউরোপের প্রত্যেকটা সেনজেন নন সেনজেন কান্ট্রিগুলোর যে ভিসা প্রসেসিং টাইম বাংলাদেশ থেকে, সেগুলো কিন্তু 5 থেকে 6 মাসই উল্লেখ করা থাকে। এবং বেসিক্যালি 5 থেকে 6 মাসের মধ্যে ম্যাক্সিমাম কান্ট্রিগুলো হয়ে যায়। কোনো ক্ষেত্রে যদি এম্বাসি ডিলে করে, অথবা আপনার হচ্ছে যে সে দেশের ওয়ার্ক পারমিট আসতে ডিলে করে, অথবা আপনার কোম্পানি যেই সমস্ত এজেন্সি থেকে আপনি অ্যাপ্লাই করতেছেন, তাদেরও যদি ফাইল সাবমিশন যদি একটু লেট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিলে হতে পারে। এখন গতকালকে আমার এক ছোটো ভাই আমার গ্রাম থেকে আমাকে ফোন করেছে যে ভাই, আমি 1 বছরের উপরে ঘুরেছি সার্বিয়ার ওয়ার্ক পারমিটের জন্য, ঢাকার পল্টনে কোনো একটি অফিসে আমি আমার ফাইলটি জমা করেছিলাম, ঠিক আছে। তো আমি ওর কথা শুনে আমার প্রশ্ন ছিল ওর কাছে যে ঠিক আছে, তুমি ফাইল জমা করেছো, তোমার 1 বছরের উপর হয়ে গেছে, ঠিক আছে, হতে পারে, এটা এটা কঠিন কিছু না, এটা মানে না হওয়ার কিছু নাই, কারণ অনেক ক্ষেত্রে 1 বছরের সময় লেগে যায়। আমার একটাই প্রশ্ন ছিল যে ভাই, তোমার যে ফাইলটি সাবমিট হয়েছে, তোমার যে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে, প্রথম যে তোমার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছে অনলাইনের মাধ্যমে, তাদের কাছে তো অবশ্যই একটি সাবমিশন স্লিপ থাকবে, অথবা সাবমিশন পেপার থাকবে, একটা ইমেল আসবে অথবা একটা পিডিএফ ফাইল আসবে, সেটা আমাকে একটু দেখাও। আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তাহলে ফাইল সাবমিশন হয়েছে, তারা অ্যাপ্লাই করেছিল, ওয়ার্ক পারমিট পায়নি, অথবা ভিসা তো পরে পাবে, আগে তো ওয়ার্ক পারমিটই বেরোবে। 1 বছরের মধ্যে তোর ওয়ার্ক পারমিটই বের হয়নি। কিন্তু সার্বিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু দেখা গেছে যে যদি সর্বোচ্চ সময় লাগে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু ওয়ার্ক পারমিট চলে আসার কথা। আমি বাড়িয়ে বললাম, কমিয়ে না, ঠিক আছে। সো এই জিনিসগুলো খেয়াল করবেন। আপনি দেখতেছেন যে আপনার ফাইলও সাবমিশন হচ্ছে না, ভিসাও আসতেছে না, কোনো কলও আসতেছে না, আপনি টাকা দিয়ে রাখছেন, 1 লক্ষ টাকা দিয়ে রাখছেন, 2 লক্ষ টাকা দিয়ে রাখছেন, বা 50,000 টাকা দিয়ে রাখছেন, বাট কোনো কোম্পানির কোনো রেসপন্স নেই। আর ওই যে ফাইল সাবমিশনের যে ব্যাপারটা, বর্তমানে কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু অনেকে কিন্তু স্লিপ আপনাকে একটা বানিয়ে ধরিয়ে দিতে পারে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে সেটা অরিজিনাল দিয়েছে না জেনুইন দিয়েছে। তবে হ্যাঁ, আপনি যদি ফাইল সাবমিশন করেন, আপনি যদি অনলাইনে, এটা শিওর, আপনি যদি আপনাকে যদি কোনো ফেক স্লিপ দেওয়া হয়, সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, অথবা অন্য যে কোনো ওয়ার্ক পারমিট আসার পরে যে অনলাইন করার জন্য যে আবেদনটা হয়, সেটা করার পরে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার ফাইলটি কীরকম অবস্থায় আছে, সেটা এই সার্বিয়ার ওয়েবসাইটের মধ্যে গিয়ে চেক করতে পারবেন। তাহলে নন সেনজেন কান্ট্রি সার্বিয়াতে আরও একটি ওয়ার্ক পারমিটের কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের আরও একটি কাজের ক্যাটাগরি হচ্ছে ওয়্যার হাউস, ঠিক আছে। এই সমস্ত নর্মাল কান্ট্রিগুলোতে বেসিক্যালি কাজটা ফ্যাক্টর না, যে কোনো কাজে আপনার জন্য করা লাগতে পারে এবং আপনি করতে পারবেন, সমস্যা নেই। সেখানে হচ্ছে ট্রানজিট পয়েন্ট হিসেবে আমরা ব্যবহার করতেছি, অথবা আপনার ড্রিম কামস ট্রু করার জন্য কিন্তু আপনি যাচ্ছেন নন সেনজেন কান্ট্রিগুলোতে, সেটা আমরাও জানি, আপনারাও জানেন। সো কাজটাকে ফ্যাক্ট না দিয়ে, এটাকে ফ্যাক্টর মনে না করে, আপনি সেখানে এন্ট্রি পাওয়ার যে পারমিটটি,
সেটাকে আপনি ফ্যাক্ট মনে করুন এবং সেটার জন্য আপনি ধৈর্য ধারণ করুন, তাহলে আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে। এবং কিছু কিছু কাজ আছে দেখা যাচ্ছে আপনি করতে পারবেন না, আপনার শরীর ভারী, বা আপনি বাংলাদেশে কখনো এক গ্লাস পানি ঢেলে খাননি, ঠিক আছে, আর সেখানে গিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রবাসে যাওয়ার আগে একটা কাজ সবার আগে শিখে নেবেন, সেটা আপনার অনেক দরকারি হবে, সেটা হচ্ছে রান্না বাড়া, ঠিক আছে। যে সমস্ত প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম লোক যারা রেস্টুরেন্টে কাজ করে তারা হয়তো দেখা গেছে রেস্টুরেন্ট থেকে খাবার পেয়ে থাকে, বাট আদার্স যে ম্যাক্সিমাম লোক আছে তারা কিন্তু রান্না করেই খায়। যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের তাদের হিসাবটা আলাদা, বাট যারা সিঙ্গেলে থাকে তারা কিন্তু অবশ্যই রান্না করে খায়। সো আপনি প্রবাসে যাওয়ার আগে অবশ্যই রান্নাটি শিখে নেবেন, তা না হলে কিন্তু সেখানে গিয়ে একবারে ফাটাবাসে জীবিত পড়ে যাবেন, ঠিক আছে। অনেক সময় 5 জন 7 জন 10 জনের জন্য কিন্তু রান্না করা লাগতে পারে, ঠিক আছে। ধন্যবাদ, অনেকেই আমার ভিডিও লাইক করতেছেন, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করতে পারেন। আমাদের এখানে ওয়ার্ক পারমিট এবং ভিজিট বিষয় পৃথিবীর যে কোনো দেশে ভিজিট বিষয় এখান থেকে প্রসেসিং হয়। আর অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। উমরা হজের প্যাকেজ আমাদের কাছে রয়েছে, হোটেল বুকিং, যে কোনো দেশের হোটেল বুকিং, তারপরে আর অনেক ধরনের সার্ভিসই এখানে রয়েছে। আমি আগে কিন্তু সেগুলো নিয়ে কাজ করতাম, তো এখন আমি আস্তে আস্তে ওয়ার্ক পারমিটের দিকে শিফট হচ্ছি। তো সার্বিয়ার ওয়ার্ক পারমিটের আরও একটি কাজের ধরন দেখি আছে কিনা। না, সার্বিয়ার প্যাকেজ শেষ। সার্বিয়ার বর্তমানে যে কাজগুলো কথা বললাম এবং খরচ এবং বিস্তারিত জানার জন্য কিভাবে আপনি পেমেন্ট করবেন, কতদিন সময় লাগবে, ঠিক আছে, কোন কোন ধাপে পেমেন্ট করবেন এবং কীভাবে আপনার ওয়ার্ক পারমিট আসবে, সব কিছুর জন্য বিস্তারিত জানতে অবশ্যই আপনারা ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ফোন করতে পারেন। আমার নাম্বার কিন্তু আমার ক্যাপশনে দেওয়া থাকবে, লাইভের ক্যাপশনে দেওয়া থাকবে, অথবা আপনারা আমাকে আমার পূর্ববর্তী যে কোনো ভিডিও থেকে বা অন্য কোনো আইডি ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেল ড্রিম হাউস থেকেও আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন, সমস্যা নেই। আর ইউরোপের আরও একটি সেনজেন কান্ট্রি নিয়ে এখন কথা বলবো। যেহেতু স্বপ্ন আপনার সেনজেনে যাওয়ার, আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা রয়েছে, আপনার স্বপ্ন সেনজেন কান্ট্রিতে যাওয়ার, আপনি নন সেনজেনে যাবেন না, এত কষ্ট করবেন না, এত প্যারা নেবেন না, একটা বছর ওয়েট করবেন না, পারবেন না ওয়েট করতে। আপনার যাওয়ার দরকার সেনজেন কান্ট্রি। তাহলে আপনার জন্য ক্রোয়েশিয়া হতে পারে বেস্ট ওয়ে। ক্রোয়েশিয়া হতে পারে বেস্ট ওয়ে। আপনি চিন্তা করবেন, আমি বলে দিচ্ছি যে ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু অনেক অনেক এজেন্সি কিন্তু এরকম অফার দিয়ে থাকে যে ভাই আপনি আপনার পেমেন্টের পরে, ভিসার পরে আপনি পেমেন্ট দিবেন, ঠিক আছে। সেটা অনেক রিস্ক হয়ে যায়, বাট সে ট্রাস্টেড হয় না, কারণ কোনো কোম্পানি নিজের পকেট থেকে আপনার জন্য আবেদন করবে না, ঠিক আছে। কোম্পানি এত বড় রিস্ক নেবে না, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু টাকা পয়সা খরচ করতে হয়, এদেশে খরচ করতে হয়, ওই দেশে খরচ করতে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে কথা বলছি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। প্রথম যেটা কাজের ধরন হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন। ক্রোয়েশিয়া একটি সেনজেনভুক্ত কান্ট্রি। ক্রোয়েশিয়া গেলেন তো আপনি জার্মানি চলে গেলেন, ক্রোয়েশিয়া গেলেন তো আপনি ইটালি চলে গেলেন। ধরে রাখেন আপনি যখন ক্রোয়েশিয়া যাবেন, আপনি যখন ক্রোয়েশিয়ার ভিসা পাবেন, সেই ভিসার মেয়াদ 1.5 থেকে 2 মাস ভিসার মেয়াদ থাকবে। এই 2 মাসের মধ্যে আপনি ইউরোপের 29টা দেশের মধ্যে যে ক্রোয়েশিয়া সহ যে কোনো দেশে আপনি ভ্রমণ করতে পারবেন, ঠিক আছে। তো আপনার স্বপ্ন পূরণ করার জন্য ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনার জন্য বেস্ট হতে পারে, ঠিক আছে। যে কোনো কাজই হোক, সমস্যা নেই। যেহেতু এখানে কনস্ট্রাকশন কাজ রয়েছে, যারা বাংলাদেশে কনস্ট্রাকশন কাজ করতেছেন বা জানেন, অথবা জেনারেল ওয়ার্কার হিসেবে আছেন, অথবা লেবারি করতেছেন, মাটি কাটতেছেন, যে কোনো কাজ করতেছেন, আর সবগুলো কাজের জন্য কিন্তু আপনারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারবেন। কোনো কাজ কোনোটাই ছোটো না। যে কাজকে ছোটো মনে করে সেই কখনো বড় হতে পারে না, ঠিক আছে। তাহলে কনস্ট্রাকশনের কাজের জন্য আপনারা অবশ্যই যেতে পারেন। সেক্ষেত্রে আবেদন হবে 800 থেকে 1000 ইউরো। যেহেতু ক্রোয়েশিয়া একটি সেনজেনভুক্ত কান্ট্রি, বর্তমানে রিসেন্টলি সেনজেন হয়েছে, সেখানে স্যালারিটা একটু বেশি হবে স্বাভাবিক। 800 থেকে 1000 ইউরো বলতে গেলে বাংলাদেশি টাকা কিন্তু 1 লক্ষ টাকার উপরে আসে, অনেক উপরে আসে, কিন্তু আমি জাস্ট 1 লক্ষ প্লাসই বললাম। আর সাথে যদি ওভার টাইম থাকে তাহলে অবশ্যই আপনার টাকা বেশি হবে। ডিউটি বা 8 থেকে 10 ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। এছাড়াও আনুষঙ্গিক কিন্তু অনেক কোম্পানি কিন্তু আপনাকে অনেক ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকবে, ঠিক আছে। সো ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং টাইম সময় লাগবে আপনার 6 থেকে 8 মাস। আপনি আরও একটু ধরে রাখতে পারেন, যেহেতু ইউরোপের সেনজেন কান্ট্রি, ভিসা হতে একটু সময় লাগতে পারে। তবে ক্রোয়েশিয়ার ভিসার জন্য আরও একটি গুড নিউজ, আপনাকে বর্তমানে কিন্তু ইন্ডিয়া অথবা নেপালে যেতে হবে না, বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ফাইল আপনি সাবমিট করতে পারবেন, এটা একটা গুড নিউজ। আর ক্রোয়েশিয়া সহ ইউরোপের সবগুলো ভিসা সেন্টার কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশে চলে আসতেছে। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারকে কিন্তু ধন্যবাদ জানানো হচ্ছে যে উনি কিন্তু আমাদের জন্য সর্বদা, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে ভালো কিছু আমাদের জন্য করে রেখে যাওয়ার জন্য, ঠিক আছে। তো
ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আরও একটি কাজের ক্যাটাগরি নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার। যদি কেউ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটে যেতে চান, তাহলে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার স্যালারি হবে 800 থেকে 1000 ইউরো, ঠিক আছে। সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। আমি একটু দ্রুতই বলি কারণ অনেকগুলো অফার বলতে হবে, ঠিক আছে। আর ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 7 মাস, আপনি 8 মাসই ধরে রাখেন, সমস্যা নেই তো, ঠিক আছে। আপনি ইউরোপে যাবেন, আপনি সেনজেনভুক্ত কান্ট্রিতে যাবেন, তাহলে আপনি 1 বছর 8 মাস থেকে শুরু করে 12 মাস পর্যন্ত আপনি সময় ধরে রাখতে পারেন। ডাজেন্ট ম্যাটার, সময় কোনো ফ্যাক্টর না, আপনার ধৈর্যটা হলো সব থেকে ফ্যাক্টর। আপনি ধৈর্য ধরতে পারবেন, আপনার ফাইল প্রসেসিং করার দায়িত্ব আমাদের। বাট আপনার ডকুমেন্ট যদি রিয়েল থাকে, আপনার ওয়ার্ক পারমিট যদি সব কিছু আপনার ওয়ার্ক পারমিট যদি আসার পরে কোম্পানি ঠিক মতন রেসপন্স করে, আপনি ভিসা পেয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। সো সে ব্যাপারে টেনশন করবেন না, প্যারা নেবেন না, প্যারা নেবেনও না, প্যারা দিবেনও না। আপনার যদি ধৈর্য ধরার মতো ক্ষমতা না থাকে, তাহলে আপনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন না, ঠিক আছে। আপনাকে সময় নিতে হবে। ইতিপূর্বে যারাই এই সমস্ত দেশগুলোতে, ক্রোয়েশিয়াতে, রোমানিয়াতে গেছে, আমার দেখা মতে 6 মাসের নিচে তাড়াতাড়ি 6 মাসের আগে কেউ যেতে পারেনি। 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস, কারো কারো 1 বছর, কারো কারো 1 বছরের বেশি। তো সময়টা আপনাকে অবশ্যই নিতে হবে। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আরও একটি কাজের ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে হোটেল ওয়ার্কার। আমি এখানে কিন্তু একটা পেজ দিয়ে বলতে পারতাম ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে, কিন্তু বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি রয়েছে। অনেকেই আলাদা আলাদাভাবে শুনতে যাচ্ছেন যে ভাইয়া আমি তো হোটেলে কাজ করি, আমার তো হোটেলের এক্সপিরিয়েন্স আছে, তাহলে আমি সেখানে গেলে কী জব করবো, আমি তো সেখানে গিয়ে লেবারি করতে পারবো না। সেক্ষেত্রে আপনি হোটেলে জব করতে পারেন। আর যারা দেখা গেছে যে মেশনের কাজ করতেছেন, অথবা কাঠমিস্ত্রি কাজ করতেছেন, অথবা মাটির কাজ করতেছেন, আমরা যেহেতু গরিব কান্ট্রি, আমরা যেহেতু গরিব মানুষ, সেক্ষেত্রে আমাদের যে কোনো কাজই করা লাগতে পারে। তো আর ছোটো ছোটো কাজগুলোতে কিন্তু ভিসার ইস্যু সব থেকে বেশি ভালো হয়। বাংলাদেশ থেকে কিন্তু ক্রোয়েশিয়া টিচার হায়ার করতেছে না, ডাক্তার হায়ার করতেছে না। বাংলাদেশ থেকে কিন্তু বড় অফিসার, বড় ব্যাংক অফিসার হায়ার করতেছে না। হায়ার করতেছে কোনগুলো? আমরা যারা সাধারণ জনগণ আছে, আমরা যারা মোটামুটি লেভেলের কাজগুলো করি, ঠিক আছে। বিশেষ করে দেশের বাহিরে, অথবা নিজের গ্রাম অঞ্চলে, অথবা ঢাকা শহরে, অথবা বাংলাদেশের অন্য কোনো শহরে, তাদেরকে কিন্তু কোম্পানি হায়ার করতেছে। সো এই জিনিসগুলো অবশ্যই মাথা রাখবেন। কাজ কোনো ফ্যাক্টর না, সেখানে যাওয়া দিয়ে হলো কথা, ঠিক আছে। তো ধন্যবাদ যারা আমার ভিডিওটিকে লাইক করতেছেন এবং কমেন্ট করতেছেন। অনেকেই সকলের রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং ইউরোপ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে অবশ্যই করতে পারেন। তাহলে চলে যাই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার যে কাজের ধরনটি রয়েছে, সেটা হচ্ছে হোটেল ওয়ার্কার। এখানেও স্যালারি হবে 800 থেকে 1000 ইউরো। মিনিমাম কথা হচ্ছে 1 লক্ষ টাকার উপরে আপনি প্রাথমিক পর্যায়ে স্যালারি পাবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি আনুমানিক বলি, যদি আপনার একটা লম্বা একটি খরচও হয় সেখানে যাওয়ার জন্য, তাহলেও কিন্তু আপনার সমস্যা নেই। আপনি 1 বছর অথবা 2 বছরের মধ্যে আপনার টাকাটা উঠে আসবে। এবং সেনজেন কান্ট্রি, সেনজেন মিনস সেনজেন, ঠিক আছে। সেনজেন মিনস আপনি চলে গেলেন 28-29টা কান্ট্রিতে। সো সেনজেন কান্ট্রি নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। তবে অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, মহান আল্লাহ তাআলা। আপনি তার কাছে চাইবেন এবং আপনি তার কাছে প্রার্থনা করবেন, ঠিক আছে। আপনার স্বপ্ন পূরণ করার ক্ষমতা একমাত্র তিনিই রাখেন, ঠিক আছে। কোনো এজেন্সি আপনাকে আপনার স্বপ্ন পূরণ করে দিতে পারবে না। স্বপ্ন পূরণ করার দায়িত্ব আল্লাহর, এবং উনি আপনার স্বপ্ন ওনার কাছে চাইবেন, উনি দিবে, সমস্যা নেই। মানুষ তো শুধুমাত্র কাজ করে দিতে পারে। তাহলে ক্রোয়েশিয়াতেও হোটেল ওয়ার্কার হিসেবে গেলেও সেখানে 800 থেকে 1000 ইউরো প্লাস বাংলাদেশি টাকা হিসেবে কিন্তু লক্ষ টাকার উপরে স্যালারি পাওয়া যায়। থাকা কোম্পানি প্রোভাইড করবে। কিছু কিছু কোম্পানি কিন্তু থাকার পরে খাবারের জন্য বিল দেয়, অথবা অনেক সময় মোবাইলের বিলও দিয়ে থাকে। এক এক কোম্পানি এক ধরনের এক্সট্রা ফ্যাসিলিটিস রেখেছে। ইউরোপের দেশগুলোতে একটা সুবিধা হচ্ছে যে আপনার কোম্পানি আপনার জন্য অনেক ধরনের অপরচুনিটি রেখে থাকে, ঠিক আছে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের আরও একটি কাজের ধরন রয়েছে, সেটা হচ্ছে ওয়্যার হাউস। যারা ওয়্যার হাউসে কাজ করতে যাচ্ছেন, তারা হোটেলে যোগাযোগ করতে পারেন। এই সমস্ত কাজগুলো কিন্তু জেনারেল ওয়ার্কাররাই করে, যে কোনো কাজ তারা করতে পারবে। এক্ষেত্রে ওয়্যার হাউসে আপনার হচ্ছে যে যদি বেতনে যান, ওয়্যার হাউসের কাজের জন্য যান, সেক্ষেত্রে আমার বেতন হবে 800 থেকে 1000 ইউরো। সাথে ওভারটাইম পাবেন। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 8 মাস ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে। আর সবথেকে কম খরচে দ্রুততম সময়ে প্যাকেজ জন্য, দ্রুততম সময় তো বলতে পারবো না, কিন্তু তারপরেও আমাদের প্যাকেজে তো রয়েছে, সে বলতে হয়, ঠিক আছে। আপনি অবশ্যই আপনার সময় ধরে রাখতে হবে, ঠিক আছে। তো একজন ভাই ইজিপ্ট যাব কিভাবে কি? আচ্ছা, ইজিপ্ট যদি যান, যেহেতু আমি বর্তমানে ইজিপ্টের
ওয়ার্ক পারমিট ভিসা অথবা ভিজিট ভিসা নিয়ে কাজ করছি না। সো এজিপিটির ব্যাপারে জানতে চাইলে আপনাকে মোহাম্মদ ইসমাইল হোসেন ব্রাদার, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখো। টুমোরো আই উইল লেট ইউ নো অ্যাবাউট ইজিপ্ট ভিসা। সম্ভবত আমরা ইজিপ্টের ভিসা করি না, ঠিক আছে, বাংলাদেশ থেকে হয় কিনা সেটাও দেখতে হবে। আচ্ছা, ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি নিয়ে কথা হলো, সেটা হচ্ছে কাজের ধরন। সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট ওয়ার্কার, যারা রেস্টুরেন্টে কাজ করতে যাচ্ছেন অথবা বাংলাদেশি রেস্টুরেন্টে কাজ করতেছেন। আমি এই ক্যাটাগরিগুলোর কথা কেন বলতেছি, আপনার যে সাবজেক্টের উপর আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি সেই সাবজেক্টের উপর যদি ভিসার আবেদন করেন তাহলে আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এখানে কিন্তু অনেকগুলো প্রসেসিং সিস্টেম রয়েছে। আপনার এম্বাসি ফেস করার আগে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে, ঠিক আছে। ওয়ার্ক পারমিট আসলে সেটাকে অনলাইন করতে হবে। অনলাইন করার পর আপনাকে এম্বাসি সাবমিশন করতে হবে, সেখানে আপনার এম্বাসি দাঁড়াতে হবে এবং অথবা এম্বাসি বিএফএসের মাধ্যমে দিতে হবে। আপনার পাসপোর্ট হয়তো অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশে যদি এম্বাসি কোনো কারণে না থাকে, যেখানে এম্বাসি আছে সেখানে আপনার পাসপোর্ট পাঠাতে হবে। অনেক কিন্তু প্রসেস কিন্তু অনেক। আপনি হয়তো জানেন যে আমি এজেন্সির টাকা দিলাম, সে আমার ভিসা করে দিল না। এজেন্সির কোনো ক্ষমতা নেই আপনাকে ভিসা করে দেওয়ার, ক্ষমতা এম্বাসির। আপনার এজেন্সির ক্ষমতা হচ্ছে আপনার প্রপার ডকুমেন্টসটাকে রেডি করে এম্বাসিতে সাবমিশন করা, আপনাকে দাঁড় করানো, ঠিক আছে। আর এম্বাসির কাজ হচ্ছে যে আপনার টোটাল প্রসেসটা করা। এবং আপনার ওয়ার্ক পারমিট আসার পরে আপনার যখন ফাইল আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যে তখন আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করার জন্য যাবেন বা এম্বাসি ফেস করার জন্য যাবেন, তখন কিন্তু তারা আপনার ফাইলটিকে জমা রাখবে এবং সেখানকার আপনি যে কোম্পানির কাছ থেকে আপনার যে ওয়ার্ক পারমিটটা এসেছে সেই ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু তারা এম্বাসি থেকে কিন্তু সেই দেশের কোম্পানির সাথে তারা যোগাযোগ করবে। ফোনে যোগাযোগ করুক, মেইলের মাধ্যমে যোগাযোগ করুক, ঠিক আছে, সেটা অবশ্যই ইনকোয়ারি করবে। তখন যখন কোম্পানি আপনার ডকুমেন্টসের উপরে কিন্তু তারা একটা রেসপন্স করবে, যদি রেসপন্স করে তাহলে কিন্তু আপনার ভিসা দিয়ে দেবে। আর যদি কোম্পানি রেসপন্স না করে তাহলে কিন্তু সেটা আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অনেক প্রসেস রয়েছে, অনেক সিস্টেম রয়েছে, সেটা আমরা হয়তো একটা সময় কিন্তু ইউরোপের ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে হতো না বা যাওয়া যেত না, ঠিক আছে। এখন কিন্তু যাওয়া যায়, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর অবশ্যই প্রত্যেকটা দেশের কিন্তু নিজস্ব নিয়ম রয়েছে, সেই দেশের নিয়ম এবং সেই দেশের অ্যাম্বাসির নিয়ম অনুযায়ী কিন্তু আপনি ভিসা আবেদন করতে হবে আপনাকে, আর ভিসা পেতে হবে আপনাকে, ঠিক আছে। তাহলে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটে যখন কথা বললাম, এখন কথা বলি হচ্ছে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট। ক্রোয়েশিয়ার মতো আরও একটি সেনজেনভুক্ত কান্ট্রি, সেটা হচ্ছে বুলগেরিয়া, ঠিক আছে। বুলগেরিয়াও সেম, ক্রোয়েশিয়ার এবং বুলগেরিয়াও কিন্তু সেম কন্ডিশন। বুলগেরিয়াও সেনজেন কান্ট্রি এবং বুলগেরিয়াও গেলে সেখান থেকে আপনি ইউরোপের অন্যান্য আরও 28টি কান্ট্রিতে যেতে পারবেন। আগে কিন্তু সব মিলিয়ে 27টি কান্ট্রি ছিল, এখন কিন্তু সব মিলিয়ে 29টি কান্ট্রি, ঠিক আছে। বুলগেরিয়া সহ আরও 28টি কান্ট্রিতে আপনি ভ্রমণ করতে পারবেন। নতুন ক্রোয়েশিয়া এবং রোমানিয়া কিন্তু নতুন করে যুক্ত হয়েছে আপনার এই সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে। তাহলে চলুন বুলগেরিয়া ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলি। আর একটা স্পেশাল নিউজ আপনাদেরকে দিয়ে দিই। ক্রোয়েশিয়ার থেকে বুলগেরিয়াতে কস্টটা একটু কম পড়ে এবং ক্রোয়েশিয়া থেকে বুলগেরিয়ার ভিসা পাওয়াটাও সহজ হয়। কিছু কাজের জন্য কিন্তু বুলগেরিয়া একবারে নগদে ভিসা দিয়ে দেয়, যেমন সুইং অপারেটর। যারা গার্মেন্টস সেক্টরে, বুলগেরিয়াতে গার্মেন্টস সেক্টর রয়েছে, সেখানে গার্মেন্টস সেক্টরে অনেক চাহিদা রয়েছে। বাংলাদেশে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করেন, সুইং অপারেটর হিসেবে আসেন এবং আপনার সুইং অপারেটিংয়ের কোনো কাজ আপনি ভিডিও করে আপনি সাবমিশন করলেন, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের প্রথম কাজের ধরন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। কোনো কাজ জানেন না, কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নাই, কোনো কিচ্ছু নাই, আপনি চাচ্ছেন যে বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য। এবং বুলগেরিয়াতে যেটা দেখলাম সেটা হচ্ছে বেতনের স্কিল কিন্তু বেশি, ঠিক আছে, অন্যান্য সেনজেন কান্ট্রির তুলনায়। এবং যেমন আপনার ক্রোয়েশিয়াতে স্যালারি যেমন 800 থেকে শুরু, বুলগেরিয়াতে কিন্তু মিনিমাম 900 ইউরো থেকে শুরু এবং তার থেকে বেশি, 900 থেকে 1000 ইউরো প্লাস যদি ওভার টাইম থাকে, তাহলে 1,20,000-30,000 টাকা আপনি স্টার্টিং লেভেলে অনায়াসে কামাতে পারবেন, সমস্যা নেই। যাওয়া হলো বড় কথা, ভিসা পাওয়াটা হলো বড় কথা, ঠিক আছে। তাহলে আর ডিউটি এখানে যেভাবে লেখা আছে যে 8 থেকে 10 ঘন্টা ডিউটি কর্মস্থল অনুযায়ী, ঠিক আছে। আমি যেটা মনে করি সেখানে তো আপনার একটা নির্দিষ্ট টাইমিং আছে। দেখা গেছে যে সপ্তাহে 7 দিন জায়গায়, যেমন মধ্যপ্রাচ্যে 7 দিনের জায়গায় 7 দিনে কাজ করা। এখানে কিন্তু ইউরোপের কান্ট্রিগুলোতে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আপনাকে 5 দিন কাজ করাবে, রবি সোমবার ছুটি থাকবে অথবা সপ্তাহে যে কোনো 2 দিন ছুটি থাকবে। এবং কোম্পানিতে অনেক ধরনের কোম্পানি কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে। তো যাই হোক, আমি আমার অফারগুলো নিয়ে কথা বলি। বুলগেরিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যদি আপনি যান তাহলে আপনার বেতন হবে 900 থেকে 1000 ইউরো, থাকা কোম্পানির, খাওয়া নিজের।
আর সেখানে ভিসা প্রসেসিং টাইম, বুলগেরিয়ার ভিসা প্রসেসিং টাইম একটু কম সময়, এখানে লেখা আছে 5 থেকে 6 মাস। আপনি 5 থেকে 6 মাসের জায়গায় আপনি 1 মাস 20 ধরেন, সমস্যা নেই, ঠিক আছে। কম খরচে প্যাকেজের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বুলগেরিয়া, হ্যাঁ বুলগেরিয়া যেটা বললাম যে সময়টা একটু কম লাগে। গার্মেন্টস সেক্টরে যারা কাজ করতেছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। বুলগেরিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কনস্ট্রাকশন কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে কিন্তু কনস্ট্রাকশন সেক্টর রয়েছে, এবং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন। এবং এই কনস্ট্রাকশন সেক্টরে মানে যার কোনো কাজ জানা নেই, একদম লেভেল 0, যে কখনো কাজই করেননি, সেও কিন্তু একদম ফ্রেশ পাসপোর্ট, কোনো স্টিকার লাগানো নাই, পাসপোর্টে কোনো সিল সাপোর্ট করা নাই, নতুন নতুন মায়ের কোল থেকে পাসপোর্ট বের হয়েছে, তারাও কিন্তু বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এই কনস্ট্রাকশন সেক্টরে। অনেক স্পেশাল চাহিদা রয়েছে, কোনো ধরনের একাডেমিক কোয়ালিফিকেশনের দরকার নেই। আর ইউরোপের দেশগুলোকে কিছু মানে ম্যাক্সিমাম দেশে কিন্তু ইংলিশ চলে না, সে দেশে ভাষায় চলে। কিছু দেশে কিন্তু ইংরেজি ভাষাও চলে, যেমন হাঙ্গেরিতেও সম্ভবত ইংরেজি ভাষা চলে। তো অবশ্যই ভাষাগত যে ব্যাপারটা আছে সেটা হয়তো 2-3 মাস থাকলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। চলুন তাহলে কথা না বেরিয়ে কাজের দিকে আগাই। আপনার হচ্ছে যে কাজের ধরন হচ্ছে কনস্ট্রাকশন। আর বুলগেরিয়াতেও বেতন কিন্তু 900 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, এবং তাহলে আপনার অবশ্যই 1-1.5 লক্ষ টাকার মতন হয়ে যাবে। আমি বেশি করেই বলতেছি, যেহেতু বড় হিসাব দেখতেছেন। আর বুলগেরিয়া হচ্ছে আপনার সেনজেন কান্ট্রি, ঠিক আছে। থাকা কোম্পানির খাবার, নিজের ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। আপনাকে জন্য আপনি যোগাযোগ করুন। তাহলে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য যদি কনস্ট্রাকশন সেক্টরে যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। বিশেষ করে বাংলাদেশে যারা আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছেন, রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেছেন বা মেশিনে কাজ করতেছেন, কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেছেন, তারা চাইলে এটার মধ্যে আবেদন করতে পারেন। বুলগেরিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি, সেটা হচ্ছে গার্মেন্টস, যেটা নিয়ে আমি কথা বললাম, যে বুলগেরিয়াতে গার্মেন্টস সেক্টরে ভালো একটি চাহিদা রয়েছে, এবং গার্মেন্টসে যারা কাজ করেন, বাংলাদেশে যারা গার্মেন্টস কর্মী আসেন, তাদের জন্য একটা বিশাল চাহিদা, বিশাল সুযোগ কিন্তু বুলগেরিয়া হতে পারে। তারা চাইলে আপনারা যারা সুইং অপারেটর হিসেবে আছেন, তারা কিন্তু সুইং অপারেটর হিসেবে বুলগেরিয়াতে আবেদন করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 900 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। আর থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস ইনশাল্লাহ। ভাই আমি আজকে লাইভে আসছি, আমি কথা বলতেছি, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা হয়তো অনেকেই আমি যে ইতিপূর্বে অলরেডি ফেস করেছি, মানুষ ব্যাড কমেন্টস করে, খারাপ কমেন্টস করে। তো আমি আমার পরবর্তী সময়ে যখন আমার ফাইলগুলো সাবমিশন হবে, আমার ওয়ার্ক পারমিটগুলো আসবে, সেগুলো কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদের এই লাইভের মাধ্যমে দেখাবো। এবং আমার যখন 1-2টা ফ্লাইট ইনশাল্লাহ আমি করবো, ঠিক আছে। আমাদের অনেক সাকসেস হিস্টোরি রয়েছে, যেহেতু আমি এই কোম্পানিতে নতুন, তো আমার যখন নিজের হাতে আমি ফ্লাইট করব, ঠিক আছে, আমি জানি আমি আমার লাইভ করার সময় পাবো না, তখন আমি আর লাইভ করার সময় পাবো না। আমরা যেহেতু ইউরোপের কান্ট্রিগুলোর স্বপ্ন দেখি অনেক, নতুন নতুন কাজ করতে গেলে প্রথমে অনেক কিছু জ্ঞান অর্জন করতে হয়। আমি এখন জ্ঞান অর্জন করতেছি, এবং আমার যতটুকু ধারণা আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি লাইভের মাধ্যমে, ঠিক আছে। এবং আমার ইউটিউব চ্যানেলের বয়স মোটামুটি 4 বছর অথবা 4 বছরের বেশি। অনেকে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, অনেকে আমার ভিডিও দেখে থাকেন। আমার ইউটিউবে কিন্তু মোটামুটি 1.5K এর উপর সাবস্ক্রাইবার রয়েছে, আলহামদুলিল্লাহ। সো আমি সবসময় চেষ্টা করি কোনো না কোনো নতুন ইনফরমেশন পেলে আপনাদেরকে সেটা দেওয়ার জন্য। আপনারা অবশ্যই সেটা মনোযোগ সহকারে দেখবেন, এবং আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। বিশেষ করে ফেসবুকের ভিডিওটি বেশি সাথে প্লে হয়, তো বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু কোনো একটি ভাইয়ের, কোনো একটি বোনের কিন্তু ইউরোপে যাওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে, ঠিক আছে। আপনার ইউরোপে লাইন দেওয়ার দরকার নেই, আমাদের লাইন দেওয়ার দরকার নেই। যারা সুন্দর ব্যাড কমেন্টস করতেছেন, তাদেরকে বলবো যে ভাই এবং বোন, শুধু একজন ভাই বললে বাদে, 2টা ভাই বললে বাদে আমি আসলে নিজেকে মানিয়ে নিতে পারতাম, ঠিক আছে। সেটা আমার অন্য আইডিতে কমেন্টটি এসেছিল, একজন মহিলা একজন পুরুষ, ঠিক আছে। সেখানে খুব খারাপভাবে ব্যাড কমেন্টস করার পরে আমি বললাম যে তোমরা আমাকে চেনো না, জানো না, কখনো আসো নাই, কখনো দেখো নাই, তোমার সাথে আমার কোনো কথা হয় নাই, আমার দ্বারা তুমি কোনোভাবে তুমি অথবা তোমার কোনো লোক কিন্তু প্রতারিত হও নাই, তাহলে কেন ব্যাড কমেন্টস করো? যাই হোক, যখন আমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করলাম, তখন কিন্তু আমি কিছু ভিডিও আছে, সেখানে বলা থাকে যে ভাই আপনারা যখন ভিডিও বানাবেন, নানান মানুষ নানান কথা বলবে, সেগুলোতে কান দেওয়া যাবে না। বিশেষ করে মানুষ ব্যাড কমেন্টসই বলে, কারণ তারাই ব্যাড কমেন্টস করে যাদের কোনো যোগ্যতা নেই, ঠিক আছে। সে আমার জায়গায় সেই লাইভ করুক, সমস্যা কি? তো যাই হোক, কথা বলছিলাম বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। কাজের ধরন হচ্ছে গার্মেন্টস, সেখানে 900 থেকে 1000 ইউরো স্যালারি হবে, সাথে ওভারটাইম, ডিউটি 8 থেকে 10 ঘন্টা, থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। আর
ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে, তবে একটু সময় রাখেন, 5 থেকে 6 মাসের মধ্যে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যায়। আসুন, আপনাকে লাইন দিতে পারবেন কোনো কথা নেই, আপনারা আমাদের অফিস ভিজিট করুন, দেখুন অফিসের কন্ডিশন দেখুন। আমি তো আর আমার লাইভে আমার পুরো অফিস দেখাচ্ছি না, ঠিক আছে? যখন আসবেন তখন দেখবেন যে কত বড় অফিস আর কী কী ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি, আর আমাদের সাকসেস স্টোরি কেমন, আমাদের অফিসের বয়স কতটুকু, ঠিক আছে? সব কিছু জানতে পারবেন, কোনো সমস্যা নেই। অফিসে আসুন, চায়ের দাওয়াত রইল, অবশ্যই আমাদের অফিসে চা খেয়ে যাবেন, ঠিক আছে? বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট আরও একটি ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ওয়্যার হাউস। যারা বুলগেরিয়াতে ওয়্যার হাউস ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেতন হবে সেটাও 900 থেকে 1000 ইউরো, সাথে ওভার টাইম, ডিউটি বা 8 থেকে 10 ঘন্টা, এবং থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, ঠিক আছে? দ্রুত প্যাকেজ জন্য আজ যোগাযোগ করতে পারেন। এবং বুলগেরিয়া সম্পর্কিত ইউরোপের অন্যান্য সেনজেন এবং নন সেনজেন কান্ট্রি সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে করতে পারেন, ঠিক আছে? আপনাদের জন্য আমি সদা প্রস্তুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? কথা বলবো এখন, কথা হলো হচ্ছে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট নিয়ে। হাঙ্গেরি, বুলগেরিয়া শেষ, ইউরোপের আরও একটি সেনজেনভুক্ত কান্ট্রি হচ্ছে হাঙ্গেরি। শুল্কানি উঠে গেছে, প্রচুর সময় দিতে হয়, দেখেন চোখের অবস্থা, ঠিক আছে? এত এত কথা বলতে হয়, অনেকেই হয়তো মনে করে যে বাইরে যে বকর 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 করে। কিছু কাজ হচ্ছে আমার কোম্পানির অফার নিয়ে আমি কথা বলি, কিছু কিছু ভিডিও করি, বা কিছু কিছু লাইভ করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। সো আমার হয়তো ছোটোখাটো ইনফরমেশন আপনাদের কোনো একটা কাজে আসতে পারে। আমি যে শুধুমাত্র আমার কোম্পানির মার্কেটিং করতেছি সেটাও না, যে কিছু কিছু ইনফরমেশন যেগুলো আমি পোস্ট করি অথবা আপনাদেরকে দেই, সেগুলো কিন্তু আপনারা আমার কাছে না আসলেও কিন্তু আপনাদের অনেক উপকার হবে। কারণ আপনারা কিন্তু অনেকেই ইউরোপের জন্য লাইন দিয়েছেন, অনেকেই দিবেন, অনেকের মনে অনেক প্রশ্ন থেকে থাকে, অনেকে জানার জন্য ফোন করে, অনেকে জানার জন্য মেসেজ করে। তো সেই সুবাদে কিন্তু আমার ছোটোখাটো এই লাইভগুলো কিন্তু আপনাদের অনেক কাজে আসতে পারে। অবশ্যই লাইভটি মনোযোগ সহকারে দেখবেন। আর এখন কথা হলো হাঙ্গেরির ওয়ার্ক পারমিট নিয়ে, এবং হাঙ্গেরির কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেবো, ঠিক আছে? সবগুলো ইনফরমেশন আমি তৈরি করতে পারিনি, এখানে অনেকগুলো কান্ট্রি নিয়ে আমরা কাজ করতেছি, সবগুলো ইনফরমেশন আমি তৈরি করতে পারিনি। আমি এরা ইতিপূর্বে কথা বলেছি হাঙ্গেরি নিয়ে, ক্রোয়েশিয়া নিয়ে, সার্বিয়া নিয়ে, আজকে কথা বললাম হচ্ছে কসোভো নিয়ে, এরপরে মলদোভা নিয়ে কথা বলবো, আর ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো নিয়ে কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে? আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি আমাদের কাছে বর্তমানে অফার রয়েছে, সেটা হচ্ছে যে ফুড ডেলিভারি ম্যান। যদি ফুড ডেলিভারিতে কেউ ভিসা যেতে চান হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানি নেক্সট ইন্টারন্যাশনালের সাথে। আর বেতন হচ্ছে 900 থেকে 1000 ইউরো, সাথে ওভার টাইম, ডিউটি বা 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, ঠিক আছে? এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর হাঙ্গেরি একটি সেনজেনভুক্ত কান্ট্রি, আপনারা চাইলে হাঙ্গেরিতে আবেদন করতে পারেন। হাঙ্গেরি আরও একটি ওয়ার্ক পারমিটের কাজের ক্যাটাগরি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। এখানেও বেতন হবে 900 থেকে 1000 ইউরো, থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। প্রত্যেকটা ভিসাতেই কিন্তু 5 থেকে 6 মাসই রয়েছে, কিন্তু আরও একটি কাজের ক্যাটাগরি রয়েছে হাঙ্গেরিতে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। প্রত্যেকটা সেক্টরে কিন্তু কনস্ট্রাকশন রয়েছে। হাঙ্গেরির কনস্ট্রাকশনের কাজ কিন্তু বেতন কিন্তু ভালোই, লক্ষ টাকার উপরেই স্যালারি আসে না, 900 থেকে 1000 ইউরো, এবং ডিউটি 8 থেকে 10 ঘন্টায় বলা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী, থাকা কোম্পানির, খাবার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, ঠিক আছে? তাহলে হাঙ্গেরিতেও কিন্তু আপনার বেশ কিছু কাজের ক্যাটাগরি চাহিদা রয়েছে, বর্তমানে আমাদের কাছে অফারও রয়েছে। হাঙ্গেরিতে আপনারা আবেদন করতে পারেন। এখন কিছু ইনফরমেশন আমি দিচ্ছি হাঙ্গেরি সম্পর্কিত, ঠিক আছে? এটা আমি রেডি করে রেখেছি। হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগে: পাসপোর্ট, 1 থেকে 2 বছরের মেয়াদ অবশ্যই লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড। আর দ্বিতীয় হচ্ছে যে সিবি, একটা সুন্দর করে সিবি তৈরি করবেন, যেহেতু আপনি ইউরোপের কান্ট্রিগুলোতে আবেদন করতেছেন, চেষ্টা করবেন ইউরোপাস দিয়ে সিবি বানানোর জন্য। সাথে জন্ম নিবন্ধন সার্টিফিকেট অরিজিনাল যদি থাকে, আর এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও আপনি অ্যাড করে দিতে পারেন। এটা আমি লিখে দিই, তাহলে মনে থাকবে না, ঠিক আছে? এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে না, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, আচ্ছা। তাহলে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইন্ডিয়া অথবা নেপাল যেতে হবে কিনা? না ভাই, হাঙ্গেরির অ্যাম্বাসি বর্তমানে বাংলাদেশেই রয়েছে।
বর্তমানে বাংলাদেশের গুলশানে হাঙ্গেরি অ্যাম্বাসি রয়েছে। আমি নিজে হাঙ্গেরি অ্যাম্বাসিতে গিয়েছিলাম কয়েকবার। সো এই হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে কষ্ট করে নেপাল অথবা ইন্ডিয়াতে যেতে হবে না। এক্সট্রা আপনার 2-3 লক্ষ টাকা খরচ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনার মানি সেভ হয়ে যাবে। এই যে হাঙ্গেরির প্রশ্ন হচ্ছে হাঙ্গেরির অ্যাম্বাসি কোথায়? হাঙ্গেরির অ্যাম্বাসি ঢাকার গুলশান 2-এ। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগতে পারে? হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আসতে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। এখানে যেভাবে নোট করা আছে বা যেভাবে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করতেছি, সেভাবে যদি বাস্তবতার সাথে অনেক মিল থাকে, তাহলে কিন্তু দেখা গেছে যে ওই 6 মাসের মধ্যে আপনার ভিসা কিন্তু আপনার হাতে চলে আসবে। ঠিক আছে, হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে? হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আসতে 1 থেকে 2 মাসের মধ্যে চলে আসবে। হাঙ্গেরির রাজধানী কোথায় এবং মুদ্রার নাম কি? হাঙ্গেরির রাজধানীর নাম বলতে গেলে অনেকে হয়তো খারাপ মিন করবেন, তারপরে বলে দিচ্ছি। হাঙ্গেরির রাজধানীর নাম বুদাপেস্ট, আর মুদ্রার নাম হচ্ছে ফরেন্ট। হাঙ্গেরির মুদ্রার নাম ফরেন্ট। আমার এক ভাষায় মানে তালি, আর এক ভাষায় গালি একটা কথা আছে না? ঠিক আছে, আমাদের ভাষায় যেমন গালি এবং তাদের ভাষায় একটা তালি, রাজধানীর নাম। ঠিক আছে, সো সেটা নিয়ে কোনো কারণে মাথা ব্যথার দরকার নেই। আচ্ছা, হাঙ্গেরিতে কত স্যালারি পাওয়া যায়? হাঙ্গেরিতে 900 থেকে 1000 ইউরো বেসিক স্যালারি পাওয়া যায়। 900 থেকে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকায় অবশ্যই 1 লক্ষ টাকার উপরে আসে। যারা ইউরোর হিসাবটা জানেন তারা জেনে রাখবেন। হাঙ্গেরিতে থাকা খাওয়ার খরচ কেমন? হাঙ্গেরিতে সাধারণত কোম্পানি থাকা এবং খাওয়ার খরচ দিয়ে থাকে। এটা গুড নিউজ, অনেক বড় একটা গুড নিউজ। যারা হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু এটা একটা অনেক বড় গুড নিউজ। হাঙ্গেরিতে সাধারণত থাকা এবং খাওয়ার খরচ কোম্পানি দিয়ে থাকে। আর যদি না দেয় সেক্ষেত্রে 200 থেকে 300 ইউরো কিন্তু এটা আপনার থাকার খরচ হবে, এবং খাওয়ার জন্য হয়তো আরও 1-150 টাকা লাগতে পারে। সব মিলিয়ে 2 থেকে 300 টাকা আপনার থাকা খাওয়ার জন্য খরচ হয়ে যাবে। 300 ইউরো টাকার জন্য খরচ হবে। হাঙ্গেরিতে টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগে? একটু দ্রুতই কিন্তু হাঙ্গেরিতে টিআরসি কার্ড পাওয়া যায়। হাঙ্গেরিতে 1 থেকে 3 মাসের মধ্যে টিআরসি কার্ড চলে আসবে। আর হাঙ্গেরিতে কতদিন পরে পিআর কার্ড পাওয়া যায়? এটাও একটা প্রশ্ন। হাঙ্গেরিতে 5 বছর পরে পিআর কার্ড পাওয়া যায়। হাঙ্গেরিতে পিআর কার্ড বলতে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পাওয়া যায়। রেসিডেন্স কার্ড পাওয়া যায় হাঙ্গেরিতে আবেদন করার পরে। আপনার নামে যদি কোনো ধরনের একটু এখানে একটু নোট আছে। আপনার নাম হাঙ্গেরিতে আপনার নামে আচ্ছা, হাঙ্গেরিতে কতদিন পরে পিআর কার্ড পাওয়া যায়? হাঙ্গেরিতে 5 বছর পরে পিআর কার্ডের জন্য আবেদন করা যায়। আপনার নামে যদি কোনো ধরনের মামলা না থাকে তাহলে 5 বছর পরে পিআর কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন। সোজা হিসাব, আপনি সেখানে কোনো ইলিগেল কাজের সাথে অ্যাক্টিভিটি হতে পারবেন না। আপনাকে যদি জেল জরিমানা খাটতে হয় তাহলে কিন্তু সে দেশের সরকার আপনাকে পিআর দিবে না বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ড দিবে না, নাগরিকত্ব দিবে না। ঠিক আছে, সেখানকার পার্মানেন্ট রেসিডেন্স কার্ড বলতে আপনি নাগরিকত্ব আছে। এরপরে সেটা কোনো কথা আছে, যেমন অন্যান্য কান্ট্রি দেখা যাচ্ছে পিআর কার্ড পাওয়ার সাথে সাথে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু তা না, এটা সেনজেন কান্ট্রি, অবশ্যই বুঝতে হবে। হাঙ্গেরিতে পাসপোর্ট পেতে কতদিন সময় লাগবে? হাঙ্গেরিতে পিআর পাওয়ার পরে ভালোভাবে হাঙ্গেরিয়ান ভাষা শিখে, ঠিক আছে, আপনাকে অবশ্যই হাঙ্গেরিয়ান ভাষা শিখতে হবে। ভাষা শিখে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। মিনিমাম 10 বছর পরে আপনি হাঙ্গেরির পাসপোর্ট পেতে পারেন। ঠিক আছে, হাঙ্গেরিতে পিআর পাওয়ার পরে আপনাকে অবশ্যই হাঙ্গেরিয়ান ভাষা শিখতে হবে। সেখানে ইংলিশ চলে না। আর ভাষা শেখার পরে আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন মিনিমাম 10 বছর পরে। তাহলে এই ইনফরমেশনটা কিন্তু আপনার জন্য খুবই একটি হেল্পফুল ইনফরমেশন, যে হাঙ্গেরিতে আপনার 10 বছর পরে আপনি নাগরিকত্ব পাবেন। চিন্তা করতে দেখছেন, জীবনের 10টি বছর কাটানোর পরে কিন্তু তারপরে গিয়ে আপনি সেখানে নাগরিকত্ব পাবেন, বলে তো পাসপোর্ট পাবেন। নাগরিকত্ব আপনি আগেই পাবেন, সমস্যা নেই। ওই পাসপোর্ট দিয়ে নাগরিক রেসিডেন্স কার্ড দিয়ে বাংলাদেশে যাতায়াত করতে পারবেন, ফ্যামিলি নিতে পারবেন। পাসপোর্ট পাওয়ার পরে যে আপনি ফ্যামিলি নিতে পারবেন কোনো কথা নেই। আপনার সিটিজেনশিপ কার্ড পিআর যেটা আপনি 5 বছর পরে পাচ্ছেন, সেটা পেলে কিন্তু আপনি হাঙ্গেরিতে থেকে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। সেটা দিয়ে আপনি দেখা গেছে যে ইউরোপের অন্য কোনো কান্ট্রি থেকে কাজ করতে পারবেন না, পাসপোর্টের তো কোনো কথাই নেই। আর দেশে আসা যাওয়া করতে পারবেন, ফ্যামিলি নিতে পারবেন, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন রেসিডেন্স কার্ড পাওয়ার পরে। হাঙ্গেরিতে টিআরসি কার্ড পাওয়ার পরে এই প্রশ্নটা সবার আগে করা দরকার ছিল, দেশে ঘুরতে আসতে পারবেন না। হাঙ্গেরিতে টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি চাইলে দেশে ঘুরতে আসতে পারবেন, সেক্ষেত্রে একটা কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে আপনি আসতে পারবেন, সমস্যা নেই। হাঙ্গেরিতে কোম্পানি চেঞ্জ করার নিয়ম কি? হাঙ্গেরিতে কোম্পানি টিআরসি কার্ড পাওয়ার পরে আপনার কোম্পানির সাথে থাকা চুক্তির মেয়াদ শেষ করে আপনি অন্য কোম্পানিতে জয়েন করতে পারবেন। আপনার সাথে কোম্পানি যদি 1 বছরের চুক্তি থাকে সেটা আপনি শেষ করতে হবে। যদি এর আগে যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কোম্পানির কাছ থেকে এনওসি নিতে হবে। হাঙ্গেরিতে শীত কেমন? নতুন যারা হাঙ্গেরিতে যাবেন তারা কী জিনিস নিয়ে যাবেন? হাঙ্গেরিতে শীত বেশি, নতুন যারা যাবেন বেশি করে জ্যাকেট নিয়ে যাবেন। আর প্রয়োজনীয় কাপড় চোপড় বেশি করে নিয়ে যাবেন, যেন আগামী 6 মাসের মধ্যে আপনার কাপড় চোপড় না কেনা লাগে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। সেখানে কিন্তু অবশ্যই একটু এক্সপেন্সিভ হবে। ঠিক আছে, তাহলে
আপনার অনেক কথা হলো হাঙ্গেরি নিয়ে। এখন আরও একটি অফার আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে যে কসোভো ওয়ার্ক পারমিট। কসোভো ওয়ার্ক পারমিটের কথা বলতেছিলাম। কসোভো নিয়ে আমি প্রথমে কথা বললাম, যে কসোভো ডিটেলস বললাম, কসোভো কান্ট্রি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিলাম ভিডিওর শুরুতে। এখন আবার বলে দিচ্ছি, কসোভো ওয়ার্ক পারমিট ভিসার কিছু ক্যাটাগরি আমাদের কাছে রয়েছে। প্রথমে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। কসোভোর স্যালারি একটু কম। ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করলে 600 থেকে 800 ইউরো স্যালারি পাবেন। আর ডিউটি 8 থেকে 10 ঘন্টা থাকা, কোম্পানির খাবার নিজের। আর ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, দ্রুত ভিসা হয়ে যায়। কসোভোর এম্বাসি বাংলাদেশে রয়েছে। কসোভোর আরও একটি কাজের সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন, যেটা আমি বলেছিলাম যে কসোভোতে কিন্তু কনস্ট্রাকশনের জন্য আবেদন করলে ভিসা হয়ে যায়, সমস্যা নেই। ডিউটি আপনার 8 থেকে 10 ঘন্টা, স্যালারি 800 থেকে 600 থেকে 800, একটু কসোভোতে একটু স্যালারি কম হয়, ঠিক আছে। আর এক্ষেত্রে থাকা, কোম্পানির খাবার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে। কসোভোতে আরও একটি কাজের ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে যে ওয়্যার হাউস। যে আপনি ওয়্যার হাউসে কসোভোতে আবেদন করেন, সেক্ষেত্রে আপনি কসোভোতে আবেদন করতে পারবেন। সে বেতন হবে 600 থেকে 800 ইউরোর সাথে ওভার টাইম। ডিউটি 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। কসোভোর পরে আরও একটি কান্ট্রি রয়েছে, যে কান্ট্রিতে বেশ কিছু কাজের ক্যাটাগরি রয়েছে। আমি আপনাদেরকে বলছি যে এই ব্যাপারে অনেক তথ্য কিন্তু আপনাদের জানার আছে। সেটা হচ্ছে মলদোভা। নতুন যে কান্ট্রিগুলো আছে, কসোভো, মলদোভা, মন্টিনিগ্রো বা আলবেনিয়া, এই সম্পর্কে কিন্তু তথ্য আমি 1 বাই 1 দিব। যেহেতু আমি ইনফরমেশন দিতেছি আপনাদেরকে 1 বাই 1, আমি চাচ্ছি যে আপনারা প্রশ্ন করেন, যে কোনো কান্ট্রি ব্যাপারে প্রশ্ন করেন। ইউরোপের সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলো নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, আপনি প্রশ্ন করলে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। মলদোভাতে যে সমস্ত কাজের চাহিদাগুলো রয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, এগ্রিকালচার, কৃষি, ঠিক আছে। এখানেও স্যালারি একটু কম, 500 থেকে 600 এর মতো স্যালারি হবে। আর ডিউটি 8 থেকে 10 ঘন্টার সাথে কোম্পানি প্রদান করবে। আর ভিসা প্রসেসিং ওই 5 থেকে 6 মাস মলদোভাতে। আর এই ব্যাপারে আরও পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও আসবে, যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে, একটু ঘুম পাচ্ছে। তো এখন সব ক্লোজ করব। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ইনশাল্লাহ কালকে পরবর্তী লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আর দোমায়া ইউরোপের জন্য লাইন দেন। যারা ইউরোপের জন্য এখন কথা হচ্ছে যে আপনারা ইউরোপের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করছেন, 2 বছর, 2.5 বছর, 3 বছর নষ্ট করছেন, লাখ লাখ টাকা নষ্ট করছেন, আপনারা কোথাও ভালোভাবে কোনো রেজাল্ট পাননি, ঠিক আছে। তাদের সলিউশন এক্ষেত্রে বলবো, ঠিক আছে। তাদের জন্য যে সলিউশনটা আমার কাছে আছে, তাদের সলিউশন হচ্ছে যে আপনারা একটাবার এসে দেখেন, ঠিক আছে। একটাবার আপনারা আমাদের কাছে এসে দেখেন, ঠিক আছে। আপনি আশা করছি আপনি নিরাশ হবেন না, যেহেতু আমরা খুব মনোযোগ সহকারে আপনাদের হায়ারগুলো প্রসেস করে থাকি। আপনাদেরকে আমাদের সাকসেস হিস্টোরি থাকতে হবে 100-এ 100, ঠিক আছে। সেভাবে আমরা কাজ করতেছি। আর আচ্ছা, বেস্ট অফ লাক মারিয়ামি, ছোট বোন লিখেছে সৌদি আরব থেকে। ধন্যবাদ, বোনে আমারে উইশ করছে, থ্যাংক ইউ সো মাচ উইন্টার। ধন্যবাদ। আসলে লাইভে ভালো কেউ কমেন্টস করলে অবশ্যই ভালো লাগে, যেহেতু কষ্ট করে লাইভ করি আর অনেকে ব্যাড কমেন্টস করে, ঠিক আছে। এই যে কথা বলতেছি, এই যখন আমি ভিডিও শুরু করেছিলাম আজ থেকে প্রায় 4 বছর 5 বছর আগে, তখন আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না। আমার অনেক জড়তা ছিল। তো ইনশাল্লাহ এখনও জড়তা আছে, বাট আগের থেকে কিছুটা কম। আমি চেষ্টা করি আমার সাধ্য মতো কথা বলার জন্য, এবং এই যে ইনফরমেশনগুলো আপনাদেরকে পাস করতেছি, এটা কিন্তু শুধুমাত্র আমার নিজের দক্ষতায় বলা চলে, যে নিজের চেষ্টায় আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দিচ্ছি, এবং আপনারা যেন উপকৃত হন। আপনাদের জন্য যে কোনো কান্ট্রিতে যাওয়ার আগে যেন আপনাদের এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত এই সিস্টেমগুলো আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম এজেন্সিগুলো অবশ্য বলে থাকে না, যে কীভাবে আপনার আবেদন করা হয়, কতদিন পর আপনার ফাইল আসবে, কীভাবে এই সমস্ত আবেদন করা মানে বলে থাকে না। আমি চেষ্টা করতেছি আমাদের যে কাজগুলো এবং ফাইল প্রসেসিংয়ের যে ব্যাপারগুলো, সেগুলো আপনাদের সাথে যতটুকু সম্ভব হয় আমি আপডেট করার চেষ্টা করব। আপনারা আসেন, চেষ্টা করেন, শুনেন। একটা হচ্ছে আপনি অনেক বড় বড় জায়গায় গিয়ে ধাক্কা খেয়েছেন, আপনার কাজ হয়নি, আপনি একটু ছোটো জায়গায় এসে দেখেন,
আমি ছোটো করেই বললাম যে আপনি আমার কাছে এসে দেখেন, ঠিক আছে, আপনার ফাইলটা আমি কীভাবে প্রসেস করি। আর যদি আসলেই যে আপনাকে ফাইল জমা দেবেন কোনো কথা নেই, আসেন কথা বলেন, আপনাকে চায়ের দাওয়াত রইল, আপনাদের সকলকে আমাদের কোম্পানির অফিস থেকে চায়ের দাওয়াত রইল, আপনারা অবশ্যই আমাদের অফিসে এক কাপ চা খেয়ে যাবেন, ঠিক আছে। ঢাকা ধানমন্ডিতে আমার অফিস, আমাদের অফিস হচ্ছে বিজিবি বর্ডার গার্ড হচ্ছে আপনার হেডকোয়ার্টারের সাথেই, এখানে সাথেই কিন্তু আপনারা যারা দেশ বিদেশে যে কোনো জায়গা থেকে দেখছেন তারা আসবেন, লোকজন পাঠাবেন, সমস্যা নেই, এসে ঘুরে যাবে, কোম্পানির সার্ভিস দেখে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। আর কাজ যেহেতু করতেছি, মাঠে যেহেতু নামছি, ঠিক আছে, ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে হাজার হাজার লোক বাংলাদেশ থেকে যাচ্ছে, ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে হাজার হাজার লোক ভিসা পাচ্ছে, যদি হাজার হাজার লোক বাংলাদেশ থেকে পেয়ে থাকে, আমাদের এলাকার লোকজন পেয়ে থাকে, ঠিক আছে। ক্রোয়েশিয়াতে আমি আমি শর্টকাটেই বলে দিই, কিছুদিন আগে এক ভাতিজা গেছে ক্রোয়েশিয়াতে 16 লক্ষ টাকা দিয়ে, 16 লক্ষ টাকা দিয়ে। ইনশাল্লাহ আমাদের প্যাকেজ আরও কম আছে, ঠিক আছে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যে রিসেন্ট যে প্যাকেজগুলো রয়েছে বর্তমানে, যে বিভিন্ন এজেন্সি বিভিন্ন লোকের যে সমস্ত প্যাকেজগুলো রয়েছে, আমাদের তার থেকে কিন্তু প্যাকেজের রেট অনেক কম, ঠিক আছে, অনেক কম। আমাদের ডকুমেন্টেশন যে ব্যাপারটা আমি সম্পূর্ণ ক্লিয়ার কাট করে দেবো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে যারা ব্যাড কমেন্টস করবেন, ঠিক আছে, আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে, আপনি ব্যাড কমেন্টস করেন, আমার কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, কোনো সমস্যা নেই। আমার মুখে হাসি, আমি হাসি দিয়ে কথা বলতেছি, আপনারা অবশ্যই লাইভটাকে দেখবেন এবং শেয়ার করে দেবেন, ঠিক আছে। ব্যাড কমেন্টস করবেন, কোনো সমস্যা নেই, আপনারা আমার লাইভটাকে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং যে হাসি দিয়ে কথা বলছি আপনারা দোয়া করবেন যেন এই হাসি মুখে এইসব সময় আপনাদেরকে সার্ভিস দিতে পারি। আর যে সমস্ত বন্ধু বান্ধব ভাইরা আমার লাইভটিকে দেখছেন, আমি অবশ্যই বলবো যে রাত কিন্তু অনেক হয়ে গেছে, আমার চোখে দেখতে পাচ্ছেন, চোখে কিন্তু ঘুম চলে আসছে, কারণ সারাদিন আমি অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো ভিডিও আমাকে এডিট করতে হয়েছে। গতকালকে শুক্রবার ছিল, গতকালকেও কাজ করেছি, গতকালকে আমি ভিডিও তৈরি করেছি, আজকে সেগুলো এডিট এবং আপলোড করলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য। প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আপনাদের জন্য রাতের বেলা অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয়েছে আপনাদের জন্য, ঠিক আছে। যেগুলো আমি বলি আপনাদেরকে, সেগুলো কিন্তু আমি সেই সমস্ত দেশগুলো থেকে কালেক্ট করে নিয়ে আসি, ঠিক আছে। সো আপনাদের ভালোর জন্যই। আর দেখে যাবো, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে আমি যেহেতু এবার আসি, ঠিক আছে, আমি যেহেতু এবার ইউরোপের মাঠে নামছি, যে এই ইউরোপটা কী জিনিস, আর ইউরোপ দেশ নিয়ে যারা ইউরোপে বর্তমানে আছে, যে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার, তাদেরকে নিয়ে কিছু কথা, দু একটা কথা বলি। আবার অনেক দিনের শখ যে লাইভে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো, হয়তো সেই কথাগুলো তাদের খুব লাগবে, ঠিক আছে, খুব লাগবে, কিন্তু বাস্তব কথাগুলো বাস্তব। এমন লোক আছে যে একসাথে চলাফেরা করেছি, কত রাত একসাথে থেকেছি, কত ঘোরাফেরা করেছি, কত জায়গায় কাজ করেছি একসাথে। এমনও ফ্রেন্ড ছিল বা আছে যারা বর্তমানে ইউরোপে অবস্থান করছেন, আর ইউরোপে অবস্থান করার সুবাদে, ঠিক আছে, তারা দুনিয়ার কিং হয়ে গেছেন, তারা নিজেদেরকে দুনিয়ার কিং মনে করতেছেন, আর মনে করতেছেন যে এটাই আমি এখন কিং হয়ে গেছি, আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। সো আর দেখবেন যে সমস্ত আমাদের আত্মীয় স্বজনরা বা ফ্রেন্ড সার্কেলরা যারা ইউরোপের দেশে আছেন, তারা কখনোই মানে খুব খুব দরকার হলে আপনার একটা ফোন অথবা মেসেজ করতে পারে, খুব দরকার হলেই আপনাকে একটা ফোন অথবা মেসেজ করতে পারে। আদারওয়াইজ তারা কখনোই, আমি দেখি না, অথবা প্রাথমিক পর্যায়ে প্রথমে যাওয়ার পরে দেখা গেছে দু একবার মেসেজ বা ফোন করলো বা কিছুদিন যোগাযোগ করলো, তারপরে অটোমেটিকলি কিন্তু তারা যোগাযোগ বন্ধ করে দেয়। শুধুমাত্র নট অনলি ইউরোপ এর সাথে যে সমস্ত আমেরিকা, তারপরে কানাডা অথবা বড় কোনো কান্ট্রিতে যারাই থাকে এবং যারা মধ্যপ্রাচ্যে থাকে, তারা কিন্তু রেগুলারলি যোগাযোগ করে, একটা ফোন কলকে তারা অনেক গুরুত্ব দেয়। বাট ইউরোপে এমনও লোক আছে যারা 10 বছর 15 বছর ধরে গেছে, একদিনও কথা হয়নি। আপনাদেরই দেখবেন যে আপনাদেরই ফ্যামিলির মধ্যে কেউ আছে, আপনাদেরই রিলেটিভের মধ্যে কেউ আছে, আপনাদেরই বন্ধু বান্ধবের মধ্যে কেউ আছে। সো এই ইউরোপ নিয়ে খুব জানার আগ্রহ খুব ছোটোবেলা থেকেই। সো কখনো কোনো সুযোগ হয়নি ইউরোপ নিয়ে জানার জন্য। গত 1.5-2 বছর ধরে আমি ইউরোপ নিয়ে ঘাটাঘাটি এবং ইউরোপ নিয়ে ভিডিও তৈরি করি। সেক্ষেত্রে আস্তে আস্তে কিছুটা জানার চেষ্টা করতেছি, এখনও শিখতেছি, শেখার কোনো শেষ নেই। তো হ্যাঁ, আপনারা হয়তো ভালো আছেন, আপনারা দোয়া করে আপনারা অবশ্যই ভালো থাকেন, ঠিক আছে। যে মাটির যে সম্পর্কটা, আমি যে গ্রাম থেকে বড় হয়েছি, আমি যে মানুষগুলোর সাথে খেলাধুলা করেছি, ঠিক আছে, তাদের সাথে, আর আমি যে মাটিতে খেলাধুলা করেছি, যে গ্রাউন্ডে আমি খেলাধুলা করেছি, যে বাড়িতে আমি বড় হয়েছি, যে পরিবেশে আমি বড় হয়েছি, ঠিক আছে, আমার কাছে সেগুলো সব গোল্ডেন জিনিস। আমার মতো অনেকের কাছে গোল্ডেন জিনিস, আপনারা হয়তো সেগুলো সবার কাছেই হয়তো সেগুলো গোল্ডেন জিনিস নাও হতে পারে। আর আমরা আপনাদের জন্য দোয়া করি যে আপনারা অবশ্যই ভালো থাকেন। তবে সব কিছুর একটা শেষ আছে, বুঝছেন না?
সব কিছুর একটা শেষ আছে। এই এর থেকে বেশি কিছু বললাম না, বাট আপনারা হয়তো অনেকে আমার সাথে একমত হবেন, যারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা ইউরোপে আছেন, তারা প্রয়োজন ছাড়া কারোর সাথে যোগাযোগ করে না, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যোগাযোগ করে না, ঠিক আছে? যোগাযোগ করে না, যে তারা এমন কিছু হয়ে যায়, দেখা যাচ্ছে 10 বছর 15 বছর হয়ে গেছে, এমন রিলেটিভ ভাই ব্রাদার আছে কিন্তু তাদের সাথে কখনোই কথা হয়নি। হ্যাঁ, অনলাইনে অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকে অ্যাড থাকার কারণে ছবি দেখা যায়, তাদের স্ট্যাটাস দেখা যায়, আপডেট দেখা যায়, তারা বাংলাদেশে আসছে যাচ্ছে, ঠিক আছে? বাট কখনো কথা হয় না, কখনো দেখা হয় না, বাট আমরা আপডেট পাচ্ছি ফেসবুকের কল্যাণে অথবা আদার সোশ্যাল মিডিয়া কল্যাণগুলোতে আপডেট পাচ্ছি। যাক, আমার কারো ব্যাপারে কোনো কমপ্লেইন নেই, আমি জাস্ট বললাম যে যারা ইউরোপে থাকেন তাদেরকে আসলে আমাদের চোখে আমরা রাজা মনে করি, তারপর অবশ্যই রাজা এবং তারা আপনারা রানী। আর এই জন্য ইউরোপটা নিয়ে খুব জানার আগ্রহ, ঠিক আছে? যেহেতু নিজের অ্যাবিলিটি নেই ইউরোপে যাওয়ার, বাট জানার আগ্রহ যে সেখানে যারা তারা আছেন কীরকম আছেন, আর তাদের যে কাগজপত্রগুলো প্রসেস হয়, তারা কীভাবে প্রসেস, এই যে জানতে পারতেছি যে 3 বছর লাগে, 5 বছর লাগে, সেখানে গেলে বিয়ে করে কাগজপত্র পাওয়া লাগে, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এটা যারা ইউরোপে আছে দেখেন না যে একজন মানুষ ভিডিও তৈরি করে আপনাদেরকে দিচ্ছে, আপনাদেরকে বলতেছে, বা আপনাদেরকে কোনো ইনফরমেশন দিবে না। যারা ইউরোপে আছে তারা কখনো চাইবে না যে আপনি ইউরোপে যান। সোজা হিসাব সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ইউরোপে আছে, ছোটখাটো কান্ট্রিতে আছে, মাসে 3 লক্ষ 4 লক্ষ টাকা ইনকাম করতেছে, ঠিক আছে? আমার এই কথাগুলো যারা ইউরোপে আছে তাদের অনেক লাগবে, বাট আমি নিজে কিন্তু ঘাটাঘাটি করতেছি যারা ইউরোপ দেশগুলোতে আছে। আমার কোনো পরিচিত লোকের কাছ থেকে আমি কোনো ইনফরমেশন কালেক্ট করি না। যারা অপরিচিত লোক তাদের কাছ থেকে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করি আপনাদেরকে জানানোর জন্য ইউরোপের ব্যাপারে। আপনারা যান, ইউরোপে আমাদের যাওয়ার উদ্দেশ্য 2টে। প্রথম কথা হচ্ছে সেখানে একটা ভালো স্যালারি পাওয়া যায়, বাংলাদেশি টাকার তুলনায় ভালো স্যালারি পাওয়া যায়। আপনি মধ্যপ্রাচ্যে গেলে 20-30 হাজার টাকা স্যালারি পাবেন, বেসিক প্রাথমিক পর্যায়ে। সেখানে ইউরোপে গেলে আপনি 60-70 হাজার, 80 হাজার টাকা অথবা 1 লক্ষ টাকা স্যালারি পাবেন। এটা হলো প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য আছে আরব দেশ অথবা এশিয়ার কয়েকটি দেশ কিন্তু কখনোই নাগরিকত্ব দেয় না, পাসপোর্ট দেয় না, নাগরিকত্ব দেয় না। সেখানে গেলে বিয়ে ছাড়া নাগরিকত্ব নেওয়ার কোনো অপশন নাই, কিন্তু ইউরোপে সেই অপশনটা রয়েছে, ইউরোপে নাগরিকত্ব দেয়। সো এই জন্য মানুষ ইউরোপে যায়, এই দুইটা কারণের জন্য যায়। যারা ইউরোপে গেছেন তারা হয়তো অনেক ভালো ইনকাম করেছেন এবং দেশে অনেক প্রপার্টি করেছেন, অনেক কিছু করেছেন। আপনাদের আল্লাহ আরও দিক, আমরা আরও দোয়া করি। আমি কখনো কারোর জন্য ভোট দোয়া করি না, আমার কোনো এনিমি নেই, আমার কোনো শত্রু নেই, আর আমি কাউকে শত্রু মনে করি না। আমি সবার জন্যই দোয়া করি, যারা লাইন দিয়েছেন তাদের জন্য দোয়া করি, যারা দিবেন তাদের জন্য দোয়া করি, যারা গেছেন তাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। আর সত্য কথা বলতে নেই, যে অনেক সত্য কথা অনেক সময় বলার ইচ্ছা হয়, বাট বেশি সত্য কথা বলতে গেলে কিন্তু পরিস্থিতি তিতা হয়ে যায়, ঠিক আছে? আমি চেষ্টা করতেছি যে আপনাদের জন্য কিছু কাজ করে যাওয়ার। আমার এই ভিডিওগুলো হয়তো এক সময় হয়তো আমি থাকবো না, আমার এই ভিডিওগুলো হয়তো ফেসবুক অথবা ইউটিউবেও কিন্তু থেকে যাবে, আমার কথাগুলো থেকে যাবে। আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ধরনের ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজে আসবে। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইউরোপের যেহেতু আমি কাজ করি, এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি এবং আমি এখানে চাকরি করতেছি, আমি কোনো এজেন্ট হিসেবে কাজ করতেছি না। সো আপনারা যে কোনো সার্ভিসের ব্যাপারে ইউরোপের অথবা মধ্যপ্রাচ্যের ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিসার জন্য আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর আদার কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন। আর আমার কোনো কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাদের কাছে সরি, আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেক কথা আরেকদিন বলবো, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, মেসেঞ্জারে করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চালু আছে এবং আমার পার্সোনাল নাম্বারটাই দেওয়া আছে। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার হাত ধরে যেন দু একজন আমার গ্রামের, আমি বলতেছি দূরের না, আমার গ্রামের, আমার নবগঞ্জের দু একজন লোককে যেন আমি পাঠাতে পারি, সেই জন্য আমি সেভাবে চেষ্টা করে যাচ্ছি। আপনারা অবশ্যই দোয়া রাখবেন। এবং আমি আজকে বলতেছি আপনাদেরকে, আমি উপর আল্লাহর উপর ভরসা রেখে, কারণ রিজিকের মালিক উপর আল্লাহ তাআলা, আমি আজকে আপনাদেরকে বলতেছি যে আমার এখান থেকে যখন আমি আমার নিজের এলাকার দু একটা ফাইল এবং আমি দূর দূরান্তের ফাইল, আমি কিন্তু দুবাইতে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমার লোক অলরেডি বর্তমানে অবস্থানরত আছে, আমি চাকরিও দিয়েছি এমন লোকও আছে, আমি বাংলাদেশ থেকে দুবাইতে নিয়েছি এমন লোকও আছে, আমি হেল্প করেছি এমন লোকও আছে, 1 মাস 1.5 মাস খাওয়াইছি এরকম লোকও আছে, ঠিক আছে? সো কাউকে কোনো কিছু বলে
আমি ছোটো করতে চাই না, চেষ্টা করে বলি যে রিজিকের মালিক আল্লাহ, আপনারা দোয়া করবেন যে স্বপ্ন নিয়ে নেমেছি ইউরোপের মাঠে, ঠিক আছে, সেই স্বপ্ন যেন পূরণ করতে পারে এবং সঠিকভাবে আমাদের কাজগুলো সম্পূর্ণ হোক। ফ্লাইট যখন ইনশাআল্লাহ দিব, ঠিক আছে, আপনারা খুঁজবেন হামিদুল ভাই লাইভ আসে না কেন, আপনারা খুঁজবেন, ঠিক আছে, লাইভ আসলে পাতে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবো, ঠিক আছে, মেসেজ ভরে থাকবে, একটা ফোন নিয়ে বসেছি তখন 2টা ফোন থাকবে, ঠিক আছে, দোয়া করেন, ঠিক আছে। আর ইনফরমেশন দরকার আমাকে মেসেজ করেন, আমি আপনাদের ইনফরমেশন দেবো, সমস্যা নেই, ঠিক আছে। যে কোনো কান্ট্রির ব্যাপারে, ইউরোপের নন সেনজেন হোক সেনজেন হোক, জানার দরকার আমাকে জাস্ট কান্ট্রির নামটা মেনশন করে দিবেন, ঠিক আছে, কমেন্ট বক্সে মেনশন করে ভাই অমুক দেশ সম্পর্কে আমার একটু তথ্য দেন। আমি লাইন দিয়েছি, অনেকে সার্বিয়াতে লাইন দিয়েছে, অনেকে মন্টিনিগ্রোতে লাইন দিয়েছে, আলবেনিয়াতে লাইন দিয়েছে, আলবেনিয়াতে অনেক বেশি বেশি মানুষ যায়, ঠিক আছে। আপনাদের এই যে ইগুলো আছে যে গেম দেওয়ার যে চিন্তা ভাবনা, গেম দিতে গিয়ে কিন্তু অনেকে কিন্তু মাফিয়াদের হাতে পড়ে যায়। সো গেম দেওয়ার চিন্তা ভাবনা বাদ দিবেন আর এগুলোকে এড়িয়ে চলবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। অনেক রাত্র হয়ে গেছে, ঘুম আসবো, কালকে সকালে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।